আরে নতুন বৌমা শরম পাইয়া গেছে দিহি, শাশুড়ির কাছে গিয়া খাড়াই আছো কেলা, তোমারে দেখবার আইসি না, এদিকে আহো শরম কেলা। ভালো কইরা দেখবার পারলাম না এখনো, উনি দেখি শরমে যাইতাছে গো। পাশ থেকে এক হাস্যোজ্জ্বল মহিলা বলে উঠলেন। মাশাআল্লাহ আপা, মেয়ে অনেক সুন্দরী। আমাদের বিভোরকে মানিয়েছে তার সাথে। আমাদের তো মিষ্টিও খাওয়া হলো না। বিয়ে হয়েছে 4 মাস হয়েছে, আমরা অনুষ্ঠান করব ভেবেছি, তাই আর ওভাবে কাউকে জানানো হয়নি। আমি মাইয়ারে অনেকবার এইখানে আইবার যাইবাই দেখছি, তবে মনে করছিলাম বিহানের লগে প্রেম করে। এটা যে বিভোরের বউ তা আন্দাজ করবার পারি নাই। আরে আন্টি, আমার প্রেমিকা হতে যাবে কেন? আমরা ক্লাসমেট, আর ও এখন আমার বড় ভাইয়ের বউ। আজেরা রাবিশ পাবলিক নিজেরাই সব ভেবে নেয়। আমি চা নাস্তা নিয়ে আসছি, আপনারা কথা বলুন। ঝিনুকের মার সাথে আনা টিনের কৌটা থেকে একটা পান বের করে পুনরায় বলেন। মাইয়া ঠিক মতো কাম করে নাই নাকি, পোলারে আচর বাইন্দা লাইছে হেউনি। রুমা বেগমের এমন ধরনের টিপ্পনি সূচক বাক্য মোটেও পছন্দ হলো না। স্পষ্ট স্বরে বলেন। আরে কি বলছেন, মেয়ে অনেক ভালো, আমার নিজের মেয়ের মতোই আদরে, কোনো কথার অমান্য করে না। তখনই আরেক মহিলাও পান চিবুতে চিবুতে টকটকে ঠোঁটে বললেন। মেয়ে ঠিক আছে, তবে আমাদের ছেলে তুলনায় খাটো না একটু বেশি। আর বংশ পরিচয় কেমন? পুরান ঢাকায় জমি জমা আছে? কি দিয়েছে বিয়েতে? সহসা এতগুলো যুক্তিহীন প্রশ্ন রুমা বেগমের রাগের পারদ উচ্চ করলো। বিহান কিছু বলবে তার আগেই বিভোরের হাস্যোজ্জ্বল চেহারা নজর এলো। তীক্ষ্ণ দৃষ্টি ভারী স্বরে বলল। আসসালামু আলাইকুম সবাইকে। তা আন্টি, এসছেন তো মাত্রই? বাইরের গল্প এত তাড়াতাড়ি শেষ হয়ে আমার স্ত্রী মূল বক্তব্য হয়ে গেল কেন? না বাবা, বলছিলাম তোমার সাথে একটু বেমানান। খাটো হলেও বউ আমার, আর লম্বা হলে বউ আমারই থাকবে। আশা করি তাতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আমি ওকে পছন্দ করেই বিয়ে করেছি। আশা করি এই নিয়ে আর কথা বলাতে আসবেন না। আর যৌতুক দেওয়া নেওয়া আর অপরাধ, আমার যা আছে তাতে আমার স্ত্রীর খরচ বহনের জন্য যথেষ্ট। আমাদের পরিবার কাপুরুষ না। আরে তুমি দেখি রাগ দেখাইতেছো, ভাবি অমনি কইবার চাই নাই। জি আন্টি, আমি আপনাদের সরল উদ্দেশ্যের সম্পর্কে আগেই অবগত। গহরের হাসি পাচ্ছিল আর মুগ্ধ হচ্ছিল বিভোরের এমন পরিচ্ছন্ন চিন্তাধারা দেখে। হঠাৎই অন্যার কোনায় টান অনুভব করলো। একটা নাদুস নুদুস বাচ্চা দাঁড়ি, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। এই অন্টি, তোমার ফোনটা দাও, কেমিস খেলবো। আমার ফোনের চার্জ শেষ বাবু। কথাটা বলে গহর তার গাল টেনে দিল। সাথে সাথে সেই বাচ্চা দৌড়ে গিয়ে প্লেট থেকে জিনিস ছুঁড়ে মারল নিচে। তার মাতাকে এসে ধরে নিয়ে গেল। বিহানের সাবধানক বাণী তো একদম ঠিকই ছিল, এখানে ফোন আনা অনিরাপদ। গহরের এই ভেবে বেশ হাসি পেল। এতক্ষণ ধরে তাকে নিয়ে হওয়া ভিত্তিহীন সমালোচনার রেশ মুছে গেল। সবাই চলে যাবার পর রাতের খাবার শেষে বিভোর আবার গহরের রুমে গেল জিজ্ঞাসা করার জন্য আজ কেন রেগেছিল, কি ভুল করেছে, যেন ইনফিউশন না হয়। 2-3 বার দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা খুলল না গহর। হয়তো ঘুমিয়ে গিয়েছে ভেবে চলে এলো নিচের রুমে। ভাই আসবো? আয়। প্ল্যান কি আজকে থেকে বাস্তবায়ন করব নাকি কাল অব্দি অপেক্ষা করব? ওকে, আগে ডক্টর দেখিয়ে নিয়ে আসি, সমস্যার কথা জানি, তারপর। কাজ হলো অনেক টাকা নেব, কিন্তু আগেই বললাম। এবার আগে কাজ, পরে টাকা। পরের দিন গহরকে ডক্টর দেখাতে নিয়ে যাওয়া হলো অনেকটা জোরপূর্বক। মধ্যবয়সী পেটমোটা ডক্টর বসে আছে সম্মুখে। তার গম্ভীর নীরবতা বিভোরকে বিরক্ত করছে। তার তেল চকচকে বাদামি টাকটাতে একটা টোকা দেওয়ার তীব্র অভিলাষ দমন করা দায়। বিভোর আবার উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। ওর জ্বরের মূল কারণ কি কোন ইনফেকশন ডক্টর? বিয়ে হয়েছে কয় মাস? নতুন বিবাহ? এটার সাথে বিয়ের কি সম্পর্ক? রিপোর্টে কোনো অ্যাবনর্মালিটিস নেই। আপনার স্ত্রী দুশ্চিন্তাগ্রস্ত, যার জন্য অবসাদ আর ক্লান্তি। যদি বলি জ্বরের কথা, তাহলে অবেলায় গোসলের কারণে এমনটা হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন ইয়াং ম্যান। গম্ভীর চাঁদমুখ ডাক্তারের মুখে বিস্তৃত হাসি। ভুর নাচিয়ে বলল। ডাক্তারের ইশারা বুঝতে পেরে গহরের মাথায় অদৃশ্য চাটি পড়ল যেন। সে নির্দোষ, এটা প্রমাণ করার কোনো উপায় কি এই নিষ্ঠুর বিশ্বে আবিষ্কার হয়নি? গহর অযথা হিজাবের অগ্রভাগ টানাটানি শুরু করলো। গালে উষ্ণ অনুভব, তলপেটে মোচড় অনুভব হলো। বিপর ঋণ ঋণিয়ে বলল।
বউ দুয়ারে খিল লাগিয়ে ধারে কাছে গেলেই ব্যারিকেড। শুনুন মিস্টার প্রধান, অল্প বয়স্ক স্ত্রী নিয়ে একটু একটু ঝামেলা হয়ে থাকে, মান অভিমান মিটিয়ে ফেলুন, তাকে নিয়ে ঘুরে আসুন। বিভোর ভ্যাবাচাকে খেলো। ডাক্তার কি তবে তাদের দাম্পত্য জীবনে অসুখী ভাবলো? আর আর বিভোরকে আকার ইঙ্গিতে বয়স্ক বলো? বিভোর থমথমে মুখ নিয়ে বাইরে বেরিয়ে এলো। গোর লজ্জাবোধের ভারে নুয়ে রইল। ডক্টর কিছু ওষুধ খেয়ে সমস্যা না মিটলে আবার দেখা করতে বলল। রাতে গোহর আর বিভোরের মুখোমুখি হলো না। বিভোর রাতে বসে উপন্যাস পড়ছে আর দাঁত দিয়ে নখ কাটছে। রোমান্টিক উপন্যাস ও বিরক্তিকর তেতে ঠেকছে। বাসায় আসার পর থেকেই সবাই ডাক্তার কি বলেছে তা জিজ্ঞেস করে অস্থির হয়ে উঠেছে। অথচ গোহরের মুখে আর দুয়ারে লজ্জাবোধ নামক খিল দিয়েছে তো দিয়েছে। বিভোর কি বলবে ভেবে পায়নি। বিহান গোড়ায় গন্ডগোল বুঝতে পেরে মুখ টিপে হাসছিল আর কৌতূহলের দৃষ্টি নিক্ষেপ করছিল। বর্তমানে বিহান উকি দিল ভেতরে। ব্রো, এত শুরু করে যখন ডেকেছিস, তার মানে আমার অনুপস্থিতিতে কাজ হয়ে গেছে বুঝে নেব। ইয়া ব্রো। সময় প্রায় 10:30টার এপার ওপার। গোহর ওষুধগুলো উল্টে পাল্টে দেখছে। দাঁত কটমট করে বলে, আমাকে তো অনেকগুলো মেডিসিন খেতে হবে, মুখের অবস্থা খারাপ হয়ে যাবে আমার। ধ্যাৎ, আমি আগেই বলেছিলাম শাশুড়ির গর্দব ছেলেটাকে আমার কিছুই হয়নি, নিজে বাঁশ খেয়েছে, সাথে আমাকেও বাঁশ গাছের মাথা থেকে টুক করে ফেলে দিয়েছে। গোহরের বিলাপের মাঝে সোফায় বসা স্ত্রীকে বিভোর পেছন থেকে জড়িয়ে ধরল। চুলের ভাঁজের চুমু দিয়ে আদরের স্বরে বলল, তুমি কি খাবার খেয়েছো পড়ি? কেমন দুর্বল মনে হচ্ছে। গোহরের মেজাজ গরম হলো। ভুরকুচকে দু হাতে বিভোরের গাল টেনে বলল, পরি, আপনি কখনো পরি দেখেছেন? না, দেখিনি, কিন্তু তোমাকে দেখেছি। দেখেননি যখন, তখন বুঝলেন কি করে আমি পরির মতো বা পরি আমার মতো? মিথ্যে জাল ছোড়ার জায়গা পান না, তাই না? এই কথা বলে গোহর বিভোরের বাহুতে সজোরে একটা ঘুষি দিল। বিভোর বাহুতে হাত বুলাতে বুলাতে গোহরকে কোলে তুলে নিয়ে সোফায় বসলো। নাকি নাক ঘষে বলল, আরে, আমার মতো নিরীহ শিশুকে মারছো কেন সুন্দর রমণী? ছোট মানুষ, রাতে যা খেয়েছো সেও আমাকে মারতে মারতে শেষ হয়ে যাবে তো। আপনি শিশু, বুইড়া বেটা কোথাকার, চুলে পাক ধরতে আরম্ভ করেছে, ভুঁড়ি হয়েছে এত বড়, আবার নাকি সে শিশু। কি স্বাদ লোকজনের। বিভোর গোহরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। পরপর কয়েকটা চুমুতে গাল কপাল ভরিয়ে তুল। যে অবধি না শিশুর বাবা হচ্ছে, ওই অবধি আমিই শিশু। আপনাদের সুযোগ দিচ্ছেন না, তাহলে কবে শিশুর বাবা হয়ে যেতাম। আর আমার চুলের ভুঁড়ি তো ভালো করে দেখো নি। রুমে চলো, দেখিয়ে। চুপ, একদম চুপ। মুখে যা আসে তাই বলে, অসভ্য বৃদ্ধ লোক। যাও, রোমান্টিকতার কচু ভর্তা করলাম, তোমাকে ওষুধ খাইয়ে দিতে এসছে। আমি এক্ষুনি ওষুধ খেতাম, আপনাকে চিন্তা করতে হবে না। রাতে গোহর ঘুমের মধ্যে কেমন যেন অস্বস্তি অনুভব করতে লাগলো। কোথা হতে যেন গরম ধোয়া এসে তার গায়ে লাগছে। এমন মনে হচ্ছে ঘুম থেকে উঠতে পারছে না। চোখের পাতা ভারী ভারী লাগছে, হয়তো ডক্টরের দেওয়া নার্ভ রিল্যাক্সিং ওষুধের জন্য। কিন্তু এত ওষুধ থাকা সত্ত্বেও একটা ফিসফিস শব্দ কানে এসে লাগছে, যেন কানে খুব কাছে কেউ কথা বলছে। এমন করতে করতে ঘোর উঠল। বারান্দায় বিছানার চারপাশ খুঁজেও কিছু পেল না। কিন্তু কি ছিল এগুলো তাও বুঝতে পারল না। সেদিনের মতো আবার ঘুমিয়ে পড়ল। বিহানের সাথে ঝগড়া, বিভোরের সাথে খুনসুটি, শ্বশুর শাশুড়ির সাথে গল্প করতে করতে দিন ভালোই কেটে যাচ্ছিল। বিভোরের হাজার জিজ্ঞেস করার পরও গোহর বলেনি কেন রেগে আছে। আদতে রাগের যৌক্তিক কারণটা সে নিজে জানে। বিহান নিজের রুমে শুয়ে আছে, কল্পনার রাজ্যে পাড়ি দিচ্ছে। বিভোরের চাটি খেয়ে বাস্তবে এলো। কিরে, তোর বুদ্ধিতে তো কোনো কাজ হলো না। প্রায় 10 দিন হতে চললো, তোর উপায় তো ভাঙাগুলো বের হলো। আজকে ওগুলো রুম থেকে সরিয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, এমনিতেও তোর বউ জাদ্রেল, ওগুলো খুঁজে পেলে আমাকে আস্ত রাখবে না। হাহ, আমি বাপু আজকাল সবার চোখের গাদা। চোখের বালি? বালি ক্ষণস্থায়ী, গাদা দীর্ঘস্থায়ী। হ্যাঁ, আমার বউকে জাদ্রেল বলিস? সাহস তোর অনেক। ইস, এখন আমার কান মলা দিচ্ছিস? সে না একটা অচেনা মেয়ে ছিল, বিয়ে করবি না বলে দিন রাত তো এক করছিলি, এখন একদম ভালোবাসা উপচে পড়ছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি রে। এখন ওকে গিয়ে জোর করে বলতে ইচ্ছে করে অচেনা তুমিই আপন। ও, প্রেমিক পুরুষ বিভোর মিয়া দেখি আকাশে বাতাসে দোল খাচ্ছে। আমি দোয়া করি গৌর যেন খুব জলদি নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়। আমিও সেই অপেক্ষায় আছি। সন্ধ্যার পর গোহর শাশুড়ির সাথে রান্না করছিল। নাকে ডগায় বিন্দু বিন্দু ঘাম।
আম্মা, আপনি ওই দিন যেভাবে ডাল রান্না করেছিলেন আমাকে একটু শিখিয়ে দেবেন? আমি আব্বা আর সবাইকে চমকে দিতে চাই। অবশ্যই মা, এসো দেখিয়ে দিচ্ছি। কিরে, তুই কি এগুলো খুঁজতে এসেছিলি? গৌরের হাতে একটা তার সমেত ছোট্ট যন্ত্র, তার একটা পাইপ, গহরের ঠোঁটের কোণে চওড়া হাসি, তীক্ষ্ণ দৃষ্টিপাত, অপ্রস্তুত বিহানের পানে, বিহানের ললাটে ঘামের বিন্দু, হাতের উল্টো পিঠে ঘাম মুছে বলল, আরে তুই এগুলো কি দেখছিস? এইগুলো কি রে এগুলো? আমি তো তোর থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনের বাংলা দ্বিতীয় পত্র বই নিতে এসেছিলাম। তা বই বুঝি তোষকের নিচে থাকে? না, আসলে আমার ঘড়িটা হাত থেকে পড়ে নিচে চলে গিয়েছে। কিন্তু ঘড়িটা তোর কবজিতে দেখেছি। আল্লাহ রে আল্লাহ, এটা কি ছিল? লোহার ডাম্বেল নাকি? পেতনের খালা, হাত ছাড়, ব্যথা পায় তো। মাফ কর আমারে আম্মু, বাঁচাও। চেঁচাও বাছাধন, চেঁচাও। আজকে যদি তোকে চটকে কলা ভর্তা না করেছি। তোকে কি আমি ছেড়ে দেবো রে মির্জাফরের নানি? গহরর কান টেনে ধরলো আর ধুম শব্দ করে একটা কিল দিল। গৌর বিহানের পশ্চাৎ দেশে একটা লাথি দিতে যাবে, অমনি কি বলতে যেন শকত সাহেব দরজে এলেন। এমন দৃশ্য দেখে কিছুটা থমকে গেলেন। বিভোর বাসে এলো অফিস থেকে, দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলে সে শু ক্যাবিনেটে রাখলো। বসাঘরে অতিরিক্ত থমথমে শীতল পরিবেশ বিরাজমান। বিহান মুখ কালো করে নিচে তাকিয়ে বসে আছে। শকত সাহেবের মুখে গম্ভীর ভাব। রুমা বেগম উচ্চস্বরে কথা বলছেন। ওই যে আম্মু, কে এসেছে দেখো। বিভোর গোসল করে সাদা টি শার্ট গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে এলো। ঘটনার গভীরতার আন্দাজ করতে পারছে দারুণভাবে, তবে তাও কপালে কুঞ্চন ধরিয়ে দৃঢ় কণ্ঠে নাটকীয় প্রশ্ন। কি হচ্ছে আম্মা? আপনি রেগে কেন এত? তোমার গুণীধর ভাইয়ের কীর্তি শুনে না উচ্চবাচ্য করে থাকা যায় কি? আমি বলছি বিহান, গৌরের রুমের খাটের নিচে মাচার দিকে একটা ছোট্ট নয়েজ ডিভাইস আর বারান্দার কোথায় একটা পাইপ বসিয়েছিল। ওই পাইপটা দিয়ে রুমের গরম বাতাস যেত আর ওই ডিভাইস থেকে বিদ্যুতের আওয়াজ আসতো গভীর রাতে। বিভোর বুঝতে পারলো তার অতি সচেতন স্ত্রী আর গদ্দপ ভাই মিলে কাণ্ড কারখানা ফাঁস করেছে। এবার বিভোরের মান ইজ্জত উচ্ছনে যেতে কে আটকে। বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো, কপালে ঘামের রেশ, মুখে অহেতুক হাসি টেনে কাপা কণ্ঠে বলল, ও হয়তো শুধু মজা করতে চেয়েছিল আব্বা, তাই না? এই বিহান, বল। বিভোর বিহানকে জোরে চিমটি কেটে ইশারাগুলো যেন তার নাম না বলে, তাহলে বউ আর আম্মা আব্বা কারোর সামনে মান ইজ্জত থাকবে না। বিহান দাঁত কটমট করতে থাকলো, কি রেখে কি বলবে ভেবে পাচ্ছিল না। বিভোর তার জুতোর দিকে ইশারা করলো, এর মানে বিভোরের নাম সামনে এলে আজকে সীমাহীন উত্তম মাধ্যম জুটবে কপালে। এরা স্বামী স্ত্রী মিলে শুধু আমাকেই মারে। আমি কি করব? আমি আসলে একটু মজা করতে চেয়েছিলাম। গৌরকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, আর কিছু না। ওই ডিভাইসটাতে আমি কিছু ফিচার অ্যাড করেছিলাম, তাই ওইটার পরীক্ষা চালাচ্ছিলাম। ঘোর বিভোরের দিকে তাকালো, বিভোর ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ঘোর এগিয়ে গিয়ে তার শাশুড়ির হাত ধরে বলল, আম্মা, আমি একটুও ভয় পাইনি। ওটা আমি তৃতীয় দিনই খুঁজে পেয়েছিলাম। ওকে আর বকা দেবেন না প্লিজ। আমি চাইনি বিষয়টা আপনাদের মাঝে জানাজানি হোক। ওকে কয়েকটা কিল ঘুষিয়ে দিয়ে ছেড়ে দিতাম। তুমি ওকে আদর দিয়ে মাথায় তুলছো বৌমা? ঘোর বিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও আমার একমাত্র আদরের দেবর, তার উপর ছোট কালের বন্ধু, তাই বেশি স্নেহ করবো, এটাই তো স্বাভাবিক। বন্ধুদের মাঝে তো এসব চলে। বিভোর এগিয়ে এলো, বিহানের পিঠ চাপড়ে অহেতুক রাগ দেখিয়ে বলল, কিসের চলে? ওকে এখন আর বাচ্চা আছে? বয়স 21 পার করেছে না? ভাবিকে সরি বল। সরি ভাবি, প্রেমিক সাহেব নিজেই করতে বলেছি, আবার এখন নাকি সরি বলবো। আমি ভিলেন হয়ে গেলাম এদের মাঝে। ওর বউ টের পেলে আমার মতো ওকেও কিল খুশি দেবে। রাতে খেতে বসে দুই ভাই টেবিলের নিচ থেকে পা দিয়ে গুঁতো দিচ্ছে একজন অন্যজনের পায়ের মধ্যে, আবার নিজেরাই দাঁত কটমট করছে, চোখে চোখে শাসিয়ে যাচ্ছে। শওকত সাহেব এসব দেখে মিটমিট করে হাসছেন। ঘোর ভাবছি অন্য কথা। রাতে বিভোর বারান্দায় বসে অফিসের কিছু মেল দেখছিল, এমন সময় বিহান এলো, ভাইয়ের সামনে বসলো। কিরে খচ্চর, এমন কাছাকাছি করিস কেন? তোর ভাবি জানতে পারলে কি হতো? আজকে অনেক ঝামেলায় পড়েছি, এখন তুই ডবল টাকা দিবি। হ্যাঁ, যাবা আগে এখান থেকে। আমার বউ ঘরে এসছে, আমি এখনো সিঙ্গেলের মতো জীবনযাপন করছি। তোর বুদ্ধির ওপর বিশ্বাস করা ছিল চরম বোকামি।
আমি গৌরের কাছে গিয়ে বলে দিব, নো টেনশন। এই না, ভালো ভাই আমার, তুই অনেক পরিশ্রম করেছিস। যা, তাকে পেয়ে যাবি, এখন ঘুমোতে যা। ছাত্র জীবন থেকে বিভোরের খুব ভোরে ওঠার অভ্যাস, মূলত রুমা বেগমের মাধ্যমে এই ভালো অভ্যাস হয়েছে। আজও বিভোর হাতে চা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। ভোরের বাতাসে যে প্রাণখোলা সজীবতা থাকে তা অন্য সময়ে কই। ঘরের দরজা খোলা ছিল, দরজা দিয়ে নিস্তব্ধ পরিবেশের সাথে তাল মিলে প্রবেশ করল গহর। আজ বাইরে জোরে বাতাস বইছে, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। ভোর হওয়ার দরুন কিছু হালকা হলুদ আভা দেখা যাচ্ছে, সাথে কিছু ধূসর রঙা মেঘ ছুটে চলেছে এদিকে ওদিকে। বিভোর এক ধ্যানে দেখছে ছুটে চলা পাখিদেরকে। পরিশ্রমী পাখি দলের জীবন সংগ্রামের সূত্রপাত হলো যে বিভোর বাম হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা। এ নিয়ে বোধহয় 8 বার পড়া হলো। পাশে গহরকে খেয়াল হলো না, তখনই গহর তার হাত টেনে তার দিকে ঘুরিয়ে নিল। অতঃপর পরম আবেশে জড়িয়ে ধরল, ঘন ঘন নিঃশ্বাসের মাধ্যমে শুষে নিল প্রিয় পুরুষের স্বরূপ। বিভোর হালকা ঝুঁকে পড়ল নিচের দিকে, হৃদযন্ত্রের গতি অবদ্ধ শিশুর মতো। গহর আত্মার হৃদয়ের ক্রিয়ার যেন নিরন্তরতা বাড়ালো। গহর হাস্যোজ্জ্বল স্বরে বলল, আমার জন্য এত চেষ্টা দেখে ভালো লেগেছে ভূত সাহেব, তবে সবকিছুর যে একটা নির্দিষ্ট সময় আছে জানেন তো। হঠাৎ ঘটনার আশঙ্কিকতায় বিভোর কি বলবে বুঝে উঠতে পারল না। গহরকে জড়িয়ে ধরতে ভুলে গেল। হাতে বইটা পাশে রেখে গহরের বাহু ধরে নিচে থেকে ছাড়িয়ে নিয়ে বিস্ময়ের দৃষ্টিতে বলল, তুমি সব জানতে? জানতাম। তোমার ওই দুটো চোখ যে আমার কাছে দিঘির পানির মতো স্বচ্ছ, যাতে পাতা পড়লেও তার মাঝে কেঁপে ওঠা তরঙ্গ স্পষ্ট দেখা যায়। বিপদ তাকে পুনরায় নিজের সাথে চেপে ধরল, এত জোরে যেন বক্ষ মাঝে তার স্থায়ী আবাসন করতে চাইছে। গহর মৃদু হাসল। বিপর উদ্বিগ্ন হয়ে বলল, আমি তোমায় ভালোবাসি গহর। আমি সময়, দিন, ক্ষণ, গভীরতা কিছুই বুঝি না, শুধু জানি তোমায় ভালোবেসে ফেলেছি। কখন কবে কিছুই জানি না, জানতে চাইও না। গহরের নিমিলিত আখি জোড়া হয়তো সজল হলো। পায়ের পাতায় ভর করে আজ নিজে থেকে বিভোরের গালে একটা চুমু খেলো। বিভোরের চোখ দুটো যেন খুশিতে চিকচিক করছিল। রাঙ্গা প্রভাত যেন এক মিষ্টি ঘটনার সাক্ষী হলো। দুটো হৃদয়ে এক সূত্রে বাঁধা পড়ার পালা এবার এসেই গেল হয়তো। বিহান ক্যাম্পাসে প্রবেশ করলো। ঘামে ভিজে জবজব হয়েছে গায়ের শার্ট। ফর্সা মুখশ্রী কাশ্মীরের আপেলের মতো লাল টকটকে হয়েছে। গহরের হাতে একটা কোন আইসক্রিম ধরিয়ে দিয়ে শুকনো কণ্ঠে বলল, এই নে, ঠান্ডা জুস ছিল না, তাই আইসক্রিম নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, দে ভাইয়ার চামচা। গিয়ে তো বলে দিবি, ভাইয়া তোর বউ আজকে আবারও ফুচকা আর আইসক্রিম খেয়েছে। তারপর তোর ভাই আবার সেই আগের গীত গাইতে থাকবে, শাসন অনুযোগ অহেতুক জ্ঞান। না রে, আমার দিনকাল ভালো যাচ্ছে না। তোর নামে কুটনামি করার মুড নেই মির্জাফরের নানি। এই টাকায় এখানে কি হয়েছে ভাই? মুখটা আমসত্ত্বের মতো চুপসে গেল কেন? কথাকে অনেকদিন ভার্সিটিতে দেখি না, আজকেও খুঁজেছি। মেয়েটাকে চোখে হারাচ্ছি আমি। কথা, আমি কি একবার ওর খোঁজ নিয়ে দেখব? তোর মনে থাকা অনুভূতির ইঙ্গিত দিব ওকে? না না, থাক, পরে যদি হিতে বিপরীত হয়ে যায়। তা আমি চেষ্টা করব একজন মেয়ে হয়ে আরেকজনের মনের খবর বুঝতে পারবো। দেখিস একদিন এই ফুল গাছের নিচে তুই ওর হাত ধরে দাঁড়িয়ে থাকবি। ও হয়তো আমার কপালে নেই রে। এমন করে হতাশা স্বরে বলিস না তো, এটা তোর সাথে বড্ড বেমানান। কাউকে ভালোবাসা তার অন্যায় না। ওকে তুই শুধু নিজের মনের কথাটা জানিয়ে দে। ও যদি না করে তাহলে তোর মুভ অন করতে সহজ হবে। তুই তো ওকে খোলাখুলি কিছু বলিসনি। এই ভাই, তুই কাঁদছিস? তুই বিহান আমার দিকে তাকা, তুই এত ছিচকাঁদো নে। কই না তো, চোখে ময়লা পড়েছে। কষ্ট পাওয়ার কি আছে? আমি বিহানের আর কথা বলতে ইচ্ছে হলো না। কেমন সন্ধ্যার ফুলের মতো নিজেকে গুটিয়ে নিল। আমি দেখবো বিষয়টা, তুই একদম কষ্ট পাবি না। আমি জানতাম না তুই এত সিরিয়াস। ক্লাস শেষে গহর আর বিহান মাঠের মাঝের ফুল গাছের গোড়ায় বসে কথা বলছিল আর খাচ্ছিল। তাদের পাশে বাকি বন্ধুরা ও আলাপচারিতায় ব্যস্ত। তখনই একটা ছেলের আগমন ঘটল। কেমন আছো বিহান? আরে রাফি ভাই জি, আমি ভালো। আপনি? আমিও ভালো। আপনি তো ফাইনাল ইয়ারে নাকি? তোমাদের প্রায় একসাথে দেখি, ভাবলাম কথা বলা যাক। আসুন বসুন আমাদের সাথে। তা পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা চাঙ্গে, আমি ভাসি গাঙ্গে। এই গহরের জোরে যাও, একটু পড়াশোনায় উন্নতি হয়েছে। উনি, ওনার পরিচয়? ও,
তোমার প্রেমিকা নাকি? আরে না, ও আমার বোনের মতন হয়। রাতে গহর টেবিলে পড়তে বসেছে। বিপর ভাতের থালা হাতে ভেতরে প্রবেশ করলো। গহরের কপালে একটা চুমু দিয়ে বলল, কি করছে লোকেশে? তোমাকে মিস করছিলাম আমার মানুষ। ওহো, ফ্লার্টিং স্কিল তো ভালোই হয়েছে আমার মানুষ। আমি পিছলে যাচ্ছি তো। এটা তো ভালো কথা। আমি চাই তুমি পিছলে গিয়ে খাম্বার সাথে ধাক্কা খেয়ে বসে পড়ো। এসব আজব কথা তোমার এই ছোট মাথায় থাকে কিভাবে? ছোট মাথা কিভাবে? আমার হৃদয় আর মস্তিষ্কের মধ্যে অনেক জায়গা। নাহলে বিভোর নামক এত লম্বা চওড়া পুরুষের স্থান হওয়া কষ্টকর ছিল না? ওহ বউ, আবার ফ্লার্ট করছে? হায়, আমি সত্যি পিছলে গেছি। এবার তোমার গায়ের উপর পড়লাম। বিপর গহরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে সুড়সুড়ি দিতে শুরু করলো। হাসতে হাসতে গহরের চোখ দিয়ে পানি চলে এলো। আপনার মতলব সুবিধার না মিস্টার। ছাড়ো, ক্ষুধা পেয়েছে। বিবর উঠে শটান হয়ে বসলো। গহরের হাসতে হাসতে এখনো অবস্থা খারাপ। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, চোখ টলমলো করছে পানিতে। বিভোর ভাত মেখে গহরের মুখের সামনে তুলে ধরলো। ঘোর নিঃশব্দে খেয়ে নিল। তুমি খেয়েছো? এখন খাবো। বিবর নিজেও খেতে শুরু করলো। খাবার শেষে হাত ধুয়ে এলো। রুমে লাইট বন্ধ করে গহরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ছাদের দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, সত্যি আমি অনেক ভাগ্যবান জানো। খোদা সবাইকে দ্বিতীয় সুযোগ দেন না, আমাকে দিয়েছেন। একবার না, বারবার। আমি ভেবেছিলাম বাবা মা মারা যাওয়ার পর আর 8-10 এতিম বাচ্চার মতোই আধার হবে আমার জীবন। কিন্তু সেই জীবনে আলো নিয়ে এলেন আমার আম্মা। আম্মা আমাকে এত ভালোবাসেন যে মাঝে মাঝে আমি নিজেই ভাবতে থাকি উনি এত ভালো কেন। তবে ইলা চলে যাওয়ার পর আমার জীবন আবার তমসাচ্ছন্ন হয়ে গিয়েছিল। কিন্তু তুমি আসার পর আমি আমার জীবনের শীতের শেষ ঘটিয়ে বসন্তের আগমন করতে পেরেছি। একটু একটু করে আমার পৃথিবী ফুলে ফুলে পাখির কলকাকলিতে মুখরিত হচ্ছে। আমার জীবনের আধারের শীত যেন শেষ হচ্ছিল না। তারপর কোথা থেকে অনুভব করলাম এক ফলে উষ্ণতা দক্ষিণা বাতাসের সহিত আমার দিকে এগিয়ে আসছে। আর আমার পৃথিবী একটু একটু করে সবুজ হচ্ছে, রঙে রঙে রঙিন হয়ে যাচ্ছে। আর সে উষ্ণতার উৎস হচ্ছে আমার বুকে অবস্থানরত লম্বা চুলের শ্যামবর্ণের মেয়েটি, যাকে আমি প্রথম দিন জানালার ধারে চোখ বুজে বই নিয়ে বসে থাকতে দেখেছিলাম। সেদিন বুঝেছি আমি আর আমার মাঝে নেই। তুমি বলতে চাইছো তুমি আমাকে নিয়ে এত ভাবো, কিন্তু আমার কপালে কি এত ভালোবাসা আছে আদৌ? আমার ভয় হয় তোমাকে আর এই পরিবারের সবাইকে হারিয়ে ফেলার ভয়। কেন যেন আমি কখনোই খুশি হতে পারি না এই ভেবে যে ভালোবাসা আমার থেকে হারিয়ে যাবে। এমন কিছুই হবে না, এগুলো নিছক তোমার ভাবনা আর কিছু না। তাই যেন হয়। মা বাবার মতো আমি তোমায় হারাতে চাই না। গহরের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এত কিছুর মধ্যে একটা নতুন ঝামেলা কপালে জুটেছে, সেটা হলো রাফি। ইদানিং বেশি খাতির জমানোর চেষ্টা করছে গহরের সাথে। মেয়ে হিসেবে তার উদ্দেশ্য কিছুটা আঁচ করতে পারছে গহর, তবে মনের ভাবনাকে প্রশ্রয় দিচ্ছে না মস্তিষ্ক। বিয়ান ভার্সিটি আসছে না বিদায় ঝামেলা হাত পা জন্মাচ্ছে। কিছুদিন পর হঠাৎ ক্যাম্পাসে সে রাফি ছেলেটি গহরের সামনে এসে দাঁড়ালো, আর তার হাতে একটি ছোট্ট ব্যাগটা সে গহরের হাতে দিয়ে হনহনিয়ে চলে গেল। গহর তাকে কয়েকবার ডাকলো, ছেলেটা শুনলো না পর্যন্ত। গটগট পায়ে হাঁটতে থাকলো। এক পর্যায়ে গহর তার পিছু নিয়ে তাকে থামিয়ে দেয়। এগুলো কি আমাকে কেন দিচ্ছ এগুলো? এটা খুললেই দিয়ে বুঝবে। আমি বিবাহিত, আপনি জানেন। আপনি এটা ফেরত দিন। সব মেয়েরা প্রথম প্রথম এমনিই বলে, আমি বিশ্বাস করি না। পারলে স্বামীকে এনে দেখাও। কতগুলো বলেই ছেলেটা রিক্সা ডেকে চলে গেল। গহরের রাগ তত্তর করে বালো, সাথে সংশয়ও। বিহান গহরের বিছানায় আরাম করে আদর্শ হয়ে আছে আর দাঁত দিয়ে নখ কাটছে। গহর তার পাশে বসে আছি, কপালে হাত দিয়ে। ভাগ্যিস বিভোর অফিসে। কি লিখেছে আগে পড়তে দে মির্জাফর মহিলা। আমি এখান থেকে প্রেমপত্র লেখার একটা দারুণ আইডিয়া পেলেও পেতে পারি। এগুলো পড়ে তুই কি করবি? বিহান চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় শুভ্রানী, তোমাকে প্রথম দেখার পর মনে হয়েছিল তুমি যেন আমার জন্য বরাদ্দ। তোমার শুভ্রতা আমায় মুগ্ধ করে। তোমার হরিণ চোখে রাজ্যের মায়া আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি তোমাকে আমার প্রেমিকা করতে চাই। হবে আমার প্রেমিকা? তাহলে আমার উপহারটা গ্রহণ করো আর শাড়ির সাথে পরে এসো, দারুণ লাগবে। ইতি, রাফি। রাফি দাও চিঠিটা পড়লো। একজোড়া চড়িও আছে। বিয়ান বিছানা থেকে নেমে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে মাটিতে বসে। ভাই রে, কি আবেগ!
তুই বিবাহিত এটা বলার পরও বান্দা বিশ্বাস করতে রাজি না, এ কেমন কথা? এক সেকেন্ড, শাড়ি পরতে বললো আর শাড়ি কই? এই বেটা শাড়ি কই? শাড়ি কি তো নানা কিনা দিয়ে যাবে রে বেটা? কে তোর ভাই না? তোরই তো নাম লিখেছে নানার নামের জায়গায়। সে কিনে দেবে বউয়ের জন্য শাড়ি? হাই হাই রে, তুই দেখি এখন আমার ভাইয়ের পকেট কাটার জন্য ধান্দাবাজি করছিস। তেরে ভাইকে বাটুয়া মেরে পার্স হেতে পারছি। তোর ভাইয়ের ওয়ালেট আমার পার্স দেবর মশাই। আমুকে বলবো তোমার বৌমা একটা লোভী নারী। যা বল গিয়ে ছাগল। এই তুই তোর ভাইকে বলিস না, পরে দেখা যাবে ও গিয়ে ঝামেলা শুরু করবে সেখানে। ও, এই 6 মাসে আপনি থেকে তুমিতে পর্যন্ত গড়িয়ে গিয়েছে দেখছি। চালিয়ে যাও মামা, তোমাদেরই দিন। আমারটার তো কোনো হদিস নেই। আমার ফুটা কপাল, এইসব শুধু দেখবো আর মুড়ি খাবো। মুড়ি খা তাও ভালো, বিড়ি খাস না অন্তত। এগুলো তোর কাছে রাখ, কাল ফেরত দিব। কালও কি যাবি না? 3 দিন পর ক্যাম্পাসে গহর যথাসম্ভব আগাগোড়া পরখ করে চরের মতন অবস্থান করলো। বিভোরের নাক কান গলা সব দিকে ভাবতে গায়ে কাটা দিল। ছুটির সময় মাথা নিচু করে গেট অব্দি এলো। সহসা কোথা হতে রাফি এসে হাজির। গহরের দিকে এগিয়ে এলো আর নিজের প্রশ্নের উত্তর চাইলো। গহর দাঁতে দাঁত চেপে মুখ কুচকে বলল, দেখুন আমি সত্যি বিবাহিত, আর আপনার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আর সবাই কি বলে জানি না, কিন্তু আমার স্বামী আছে। গহর, হোয়াট হ্যাপেন্ড? গহরের ঘাম ছুটে গেল, হাত কসলাতে লাগলো, হৃৎপিণ্ড স্পন্দন ধরা পড়লো। বিভোর এগিয়ে এলো, ঘমর্ত শ্যামলা মুখশ্রীতে বিস্তৃত মেকি হাসি। এলো কিসে? আমি এদিকে, কাম ফাস্ট। আমরা একসাথে লাঞ্চ করবো আজকে। রাফি হা হয়ে তাকিয়ে আছে। এই ছেলেকে নিয়ে এলো কোথা থেকে? হবে কেউ হয়তো খালাতো বা চাচাতো ভাই। রাফি এমন বিস্মিত চেহারা দেখে গহরের হাতের ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই যে ভাইজান, আপনার সাথে এগিয়ে ছিলেন ওকে। এগুলো এখন আসলে আপনারই প্রাপ্য, কারণ ও আমার স্ত্রী। শুধু নামেই না, মনে, ঘরে, কাগজ কলমেও। গৌহর কি তবে আমাকে দূরে সরাতে এখানে আপনাকে এনেছে? দেখো, আমি তোমাকে অনেকদিন যাবৎ পছন্দ। এই বলে ছেলেটা গহরের দিকে এগিয়ে যেতে লাগলো। বিভোরের মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল। অগ্নি চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ছেলে কি শুদ্ধ বাংলা কথা বুঝে না? একে কি পুরান ঢাকার ভাষায় বোঝাতে হবে নাকি? বিভোর এগিয়ে এসে গহরের সামনে দাঁড়ালো। শোনো, আমি ওর স্বামী, এটা তোমাকে প্রমাণ করার মতো কিছুই না। আর একবার যদি মেয়ের আশেপাশে দেখি চেহারা এমন জায়গায় যাবে, আয়নায় তাকলে আফসোস হবে। তবে বলতে হবে তোমার পছন্দ ভালো। বাই। কথাগুলো বলে বৃহৎ পদক্ষেপ ফেলে গৌরীকে টেনে নিয়ে যেতে লাগলো বিভোর। রাফি বেচারা ভঙ্গিতে হতবিহ্বল হয়ে ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। গৌর বুঝতে পারলো এক অকুল পাথারে পতিত হয়েছে। হাস্যোজ্জ্বল স্বরে বলল, আরে আস্তে জনাব, পড়ে যাব তো। তুমি রেগে আগুন হয়েছো, একটু পরে বোমা হয়ে ফেটে যাবে। এটা জানি, কিন্তু এটা ক্যাম্পাস, এটা পাবলিক প্লেস। একটা পাবলিক প্লেস খারাপ দেখে না ব্যাপারটা? তুমি তো এমনই চেয়েছিলে আমি যেন রেগে যাই। আগে জানানোর প্রয়োজন মনে করনি। আমি তোমার কে যাকে বলতে হবে? আজকে এই কাহিনীর প্রায় 10 দিন পার হতে চললো। তুমি ভার্সিটি মিস দিচ্ছ। বিষয়টা এত দূরে চলে এলো, বাসায় গিফট অবধি চলে এলো, তো আমি জানলাম না। আমার গণমাধ্যমে কেন জানতে হলো? তুমি তো জানতে পারতে গহ্বর, তুমি তো জানাতে পারতে গহ্বর। তাহলে আজ এসব বলতে হতো না। এইভাবে রেগে হুমকি দিতে তো আমি চাইনি। তোমার সাথে অন্য কোনো ছেলে কথা বলুক তো দূরের কথা, তোমার দিকে তাকিয়ে দেখলাম ঈর্ষান্বিত অনুভব করি। তুমি শুধু আমার, বুঝলে? ভেবেছিলাম তোমাকে কিছুটা নিজের মতো থাকতে দিই, কিন্তু আজ বুঝলাম আমার জায়গাটা অন্য কেউ নেওয়ার আগে আমাকে তৎপর হতে হবে। গৌর যেন দ্বিগুণ রোষ অনুভব করলো, উচ্চস্বরে বলল, তুমি আমার সাথে এত উঁচু আওয়াজে কেন কথা বলছো? এসব বলে কি বোঝাতে চাইছো? এমন ভাব করছো যেন আমি পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছি। রেস্টুরেন্টে বসে আছে দুজন। রাগী বিভোর শুধু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ঘোরের অবস্থা তার নজরে আসছে না। ওর এত জোরে ধমকার রুট ব্যবহারের কারণে গহরের দু চোখের কোটর পানি পূর্ণ হয়ে আছে, যে কোনো সময় গড়িয়ে পড়ার অপেক্ষা। বিভোর এবার নিজেকে কিছুটা ধাতস্থ করলো, শান্ত হয়ে বলল, এটা মনে রেখো, তোমার জীবনে আমি ছাড়া আর কেউই নেই। তুমি তোমার প্রতি মুহূর্তের সব কথা শুধু আমার সাথেই বলবে, আমার জন্য অন্য কারো থেকে জানতে না হয়, বুঝলে? গহরের রাগ আর অভিমানের পাল্লা যেন আকাশ ছুঁয়ে গেল, আর নেওয়া যাচ্ছে না। সে এমন কিছু করেনি যার জন্য এতটা রেগে যেতে হবে। অধিকার ফলানোর সুযোগ বুঝি ওই ছেলে তো আর
তার পুরনো প্রেমিক না যে এত বেশি রাগ করতে হবে। গৌরকে নিরুত্তর দেখে বিভোর এবার আরো জোরে চেঁচিয়ে উঠল। আশেপাশে কিছু লোক তাকালো। কি হয়েছে? কথা কানে যায়নি? এরকম ঘটনা যদি ঘটে আমি যেন সবার আগে জানতে পারি। আমি এই টিমটাই আমার উপর আধিপত্য বিস্তার করতে চাইছেন বিভোর প্রধান? এগুলো বলে কি বোঝাতে চাইছেন আপনি? দয়া না দেখালে আমি একা? আমি আপনার কেনা গোলাম নই, এটা মাথায় রাখবেন। আমি এতদিন জানতাম আমার বিপদের সময় একটা হাত এসে আমায় সবসময় সাহায্য করে, সেই হাতটা আপনি। কিন্তু আমার সেই বিভোর আর এই বিভোরকে যে আমি কিছুতেই মেলাতে পারছি না। তুমি খুব খারাপ। কথাগুলো বলে গৌহর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। এতক্ষণে বিভোরের হুঁশ পেল যে কথাগুলো বিভোরের বলা একদম ঠিক হয়নি। এটা তো একটা সামান্য ঘটনা ছিল, হাসি মুখে ও সমাধান করা যেত। গৌড়ে পিছু নিতেই দেখলো সে একটা রিক্সা করে চলে যাচ্ছে। বিভোর ভাবলো রাতে বাসে গিয়ে ঠান্ডা মাথায় বোঝাতে হবে আর ক্ষমা চেয়ে নিবে। নিজের জিনিস নিয়ে বরাবরই পজিটিভ বিভোর, যার জন্য আজকে এমন হলো। সন্ধ্যা থেকে বিভোর বাসে এলো, দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল, আম্মা বাসে এসেছে। কি ব্যাপার বাবা, গৌহর কোথায়? বিহান বলল ও নাকি তোমার সাথে। গহর বাসায় ফেরেনি? কি বলছেন? ও সে দুপুরে বেরিয়েছে, এখন 4টা বাজে। ভাইয়া, সব জায়গায় তো খুঁজে ফেলেছি। ওর তো আমি ছাড়া তেমন কোনো ক্লোজ ফ্রেন্ডও নাই যে যার বাসায় থাকতে পারে। জানি না, আমি কিছুই জানি না। আমি অনেক বড় ভুল করেছি রে, অনেক বড়। ওর মনে কষ্ট দিয়েছি, যার কোনো ক্ষমা হয় না। আমি এখন কি করব? কোথায় পাবো ওকে? আমার গহরকে কোথায় পাবো? আল্লাহ, আমার সব প্রিয় ব্যক্তিরা কেন আমার থেকে দূরে সরে যায়? গত 2 ঘন্টা ধরে বিহান শওকত সাহেব আর বিভোর গহরের খোঁজ করছেন। বিভোরের চোখ লাল হয়ে গেছে, শ্যামবনের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে আতঙ্কে। বড্ড ছেলে মানুষই করে ফেলেছে। পুরুষ মানুষ খুব কম সময়ে কাঁদে, বিভোরের কাছে হয়তো এটা অসহনীয় যন্ত্রণার মতো। ভীষণ মূল্যবান কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছে তার। আকি কোঠরে ভীষণ শ্রবণ ধারা নেমেছে। মাঝে মাঝে কিছু ছোট কথার আঘাত আমাদের মনে বড় প্রভাব ফেলতে সক্ষম। মানুষের অতীতের এমন অনেক ঘটনা থাকে যা তার মনের গভীরে দাগ কেটে যায়। এমন আপনজনদের কিছু কিছু কথা অনেক সময় সেই দাগে পুনরায় ছুরি বসিয়ে ঘাকে তাজা করার মতন কাজ করে থাকে। অতীত জীবনের হারিয়ে যাওয়া জিনিস অনেক সময় তীব্র মানসিক যন্ত্রণা দেয়, আমাদের নিক্ষেপ করে অসাধ্য নামক গভীর অন্ধকার কূপে। অনেক সময় এমন হয় যে সামনে জনের উদ্দেশ্য না থাকা সত্ত্বেও অগোছালো কিছু শব্দ মুখ নিঃসৃত হয়ে যায় আর সামনে মানুষের ভাবনাকে সত্যি করে দেয়। তখন অপর পাশের মানুষটা সৎ উদ্দেশ্য নিতান্তই তুচ্ছ হয়, অসহায় বোধের গোলকধাঁধা তৈরি হয়। গৌরের ক্ষেত্রেও তাই হয়েছে। অনেক ছোট বয়সে মাকে হারিয়েছে, আর বাবা থাকতেও ছিল না। একাকিত্ব ছিল জীবনের কেন্দ্রবিন্দু আর কল্পনা ছিল সঙ্গী। বিভোরকে ঘিরে তার একাকিত্ব নামক মেঘগুলো যেই না কেটে যাচ্ছিল, কিন্তু বিভোরের কথাগুলো তার অজান্তেই গৌরের মনে বজ্রপাতের ন্যায় কাজ করেছে। না চাইতেও গৌরের মনে ক্ষত সৃষ্টি হয়েছে, আর তা বিভোরের তীক্ষ্ণ কথার দ্বারাই। খুঁজতে খুঁজতে প্রায় রাত 11টা বাজতে চলেছে, এখনো গৌরের হদিস মেলেনি। তখন এক পর্যায়ে বিহান বলল তাদের একবার গোরস্থানে দেখা উচিত, কেননা গৌরের মন খারাপ হলে ওখানে যাবার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আগেও এমনটা হয়েছে। সবে হন্তদন্ত হয়ে গোরস্থানে গেল। নীরব গোরস্থানের রাতের পরিবেশ। আশেপাশে খোঁজার পর গোরস্থানের পিছনে গেটের বাচ্চাদের কাছে একটা বেঞ্চে এক নারী অবয়ের মতো কাউকে বসে থাকতে দেখলো। বিপদ দূরত্ব ছিটে গিয়ে দেখলো সেটা গৌর। মাথা নিচু আর শরীর থরথর করে কাঁপছে। গৌরকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ করলো, বলে গেল আশেপাশে কে আছে না আছে। গৌরের মুখটা তার হাতের আজলায় পুড়ে নিয়ে নানান কথা বলতে লাগলো। তবে দেখতে পেল এক শুষ্ক, এক ফ্যাকাশে অবয়। কেমন ক্লান্ত আর নির্জীব লাগছে তাকে, যেন বহু পথ পাড়ি দিয়েছে একটু সুখের আশায়। হতাশা ভরা চাহনি বিভোরের বুক তীক্ষ্ণ ফলার মতো চিরে দিল। রক্তাক্ত হলো সে। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমি আর কখনো এমন অনধিকার চর্চা করবো না, আর কাঁদাবো না তোমায়। এবার বাড়ি চলো তুমি। তুমি ছাড়া আমার কি হবে? মরে যাবো আমি। ঘোর রক্ত চক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে। কেঁদে কেটে চোখ ফুলে গেছে, নোনা পানিগুলো শুকিয়ে গেছে গালে, ওষ্ঠাধর কেমন শুকিয়ে গেছে। মাথার স্কার্ফটাও এলোমেলো হয়ে গিয়েছে, আর সামনে কয়েক গাছি চুল বেরিয়ে আছে। আমি আপনার সাথে কোথাও যাব না, ছাড়ুন আমায়। আমি ভুল ছিলাম, আপনি না অন্যদের মতোই।
শুধু কাগজে কলমে আপনার স্ত্রী আর অধিকারের বস্তু ছিলাম আমি। নিজের মান সম্মান রক্ষার্থে আপনাকে বিয়ে করা আমার মস্ত বড় ভুল হয়েছে। লোভের দায় আমার উপরেই বর্তায়। শওকত সাহেব এগিয়ে এলেন, গহরের মাথায় হাত রেখে বলল, মা, ওর সাথে তোমার কি ঝামেলা হয়েছে আমরা জানি না, কিন্তু তুমি সবার আগে আমার খুবই কাছের বন্ধুর মেয়ে। বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করছি, তুমি এখন বাসায় চলো। আমি উভয় পক্ষের কথা শুনবো, আর বিভর তার উপযুক্ত শাস্তি পাবে, কথা দিলাম মা। শ্বশুর শাশুড়িকে অনেক মান্য করে গহর, যার কারণে তাদের কোনো কথাই ফেলতে পারে না। সেদিন রাতে বাসে ফেরার পর কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলো না। রুমা বেগম আদেশ মোতাবেক সকালে কথা হবে। গহরকে তিনি গোসল করিয়ে খাইয়ে দিলেন, নীরবে ঘুমিয়ে যেতে বলেন। গহর হাজারো চিন্তার রাজ্যে পাড়ি দিয়ে ঘুমাতে গেল। রাতে বিভোর চুপি চুপি গহরের রুমে ঢুকলো। অনুশোচনায় তীব্র দহন যে সব ছাড়খাড় করে দিচ্ছে। গহরের ঘুম বেশ গভীর, আজ তার উপর আবার ক্লান্তি। গহর রুম লক করলেও দরজার উপরে ছিটকিনি লাগায় না, যার কারণে প্রায় রাতেই বিভোরের আনাগোনা হয়। এক্সট্রা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখলো আধারে তার মায়াবতী ঘুমিয়ে। সেও খানিকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ অতিবাহিত হবার পর বিভোর কিছু আওয়াজ শুনতে পেল। না, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমি চিকিৎসা করব, বাঁচাও আমায়। আমি এখানে কেন? আমি কিছু করিনি। গৌর কথাগুলো বলেই ঘুমের মধ্যে হাত পা ছোটাছুটি করছে। প্রচন্ড ঘামে ভিজে গেছে পরনের জামা। বিপদ তাকে চেপে ধরল। গৌর চোখ খুলছে না। এই, তোমার কি হয়েছে? ওঠো, তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? আমার দিকে তাকাও। গৌর বিপদ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাগুলো বিপদ তাকে চেপে ধরে রইল। গৌরের সারা কপালে বিন্দু বিন্দু ঘাম। কম্পয়মান কণ্ঠে বলল, আমার খুব ভয় লাগছে বিভোর। তুমিও একটা স্বপ্ন। আসলে তুমি নেই, কেউ আসবে না। তুমিও ঘুম ভেঙে গেলে হারিয়ে যাবে। তারপর ওই তানভীর আবার আমায়। বিপদ গহরকে চ্যাপটে ধরে আছে আর শান্ত করার চেষ্টা করছে, কিন্তু গহর যেন থামতেই পারছে না। পাগলের মতো ছটফট করছে, থরথর করে কাঁপছে, বাড়ির চোখ খুলছে না। বিপর পরিস্থিতি সামাল দিতে না পেরে গহরের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের ভাঁজে নিল। গহর তখন চোখ মেলে দেখলো বড় বড় চোখ করে বিভোরের দিকে তাকিয়ে আছে। আকি কোটর হতে দুফালি সলিল মুক্ত হলো। বিপদ তার মাথায় হাত বুলিয়ে বলল, দেখো, আমি সত্যি আছি, তোমার সাথে আছি। আমি সবসময় তোমাকে আগলে রাখবো। তানভীর এখন জেলে, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুমা বেগম ছেলেকে নিয়ে বসে আছেন হাসপাতালের করিডোরে। অভ্যন্তরীণ ক্রোধ সংবরণ করে শান্ত স্বরে বলেন, তুমি এত সামান্য একটা বিষয় নিয়ে মেয়েটাকে এমন কষ্ট দিয়েছো? মা হিসেবে এই শিক্ষা দিয়েছি তোমায় আমি? আম্মা, আমি আমার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমার অন্যায় হয়েছে। আমি নিজের ভুল শুধরানোর জন্য সব করব। আমি ওকে হারাতে চাই না। আমি মারা যাবো আম্মা। মনে রাখবে বাবা, মেয়েটার এই পৃথিবীতে তুমি এখন সবচেয়ে আপন। এটা যেমন একটা ইতিবাচক দিক বহন করে, তেমনি নেতিবাচকও। একজন মেয়ের জীবনে তার বাবা মা, স্বামী আর সন্তান চারটি মজবুত দেওয়ালের মতো। সাধারণত যে বয়সে মানুষের বাবা মা থাকে না, তখন সেই ব্যক্তি খানিকটা শক্ত হয়ে যায়, সেটা মানিয়ে নেওয়ার মতো। মেয়েদের ক্ষেত্রে তখন স্বামী তার আশ্রয়, আর তারপর বৃদ্ধকালে সন্তানেরা। কিন্তু মেয়েটা অল্প বয়সে জীবনের সব হারিয়েছে। তুমি যেহেতু ওকে গ্রহণ করেছো, তাই তোমার উচিত ওকে নিরাপদ বোধ করানো, ওর সিদ্ধান্তকে সম্মান করা। একজন নারীকে নিরাপত্তা দেয়া আর নিরাপদ বোধ করানো একজন পুরুষের সবচেয়ে বড় প্রাপ্তি, হোক তা শারীরিক বা মানসিক। কি বলছেন আম্মা? ওকে আমি ভালোবাসি। ও কেন আমার কাছে অনিরাপদ হবে? আমি কেন ওর ক্ষতি করব? নিরাপদ শুধু তোমার প্রহার থেকে না, তোমার রাগ আর মুখের কথা থেকেও রাখতে হবে। তুমি আজকে রাগ আর মুখের কথায় ওর হৃদয়ে আঘাত করেছো। মেয়েটা তোমার কাছে নিজেকে সুরক্ষিত ভাবে, কিন্তু এমনই আচরণের কারণে ও কি আর তোমায় আপন ভাববে? অঙ্কুরে বিনাশ হতে হতে রক্ষা পেয়েছে সম্পর্ক, এখন তার যত্ন করো। সত্যি আম্মা, আমি বড় ভুল করে ফেলেছি। আপনি সবসময় আমার ভালো চাইতেন। আপনার সাথেও বিয়ে নিয়ে খারাপ ব্যবহার করেছে, অথচ আপনাদের এই সিদ্ধান্ত আমার জীবনের রং ফিরিয়ে দিয়েছে। আমি এই ভুল আর করবো না, আর না। বিপর উদ্ভ্রান্ত নেই একই কথা বারবার বলছিল। রুমা বেগম নামাজের ঘর হতে শওকত সাহেবকে ডেকে আনলেন।
আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, ধীরে সুস্থে দেখা করুন, বেশি লোক সমাগম নিষিদ্ধ। আম্মা, আপনারা চলে যান, রাতে আমি থাকবো। আমার সাথে রেগে আছো, এটা আমি জানি বউ। আমি কাজটা এমন করেছি, আমি ক্ষমা করে দিতেও বলবো না, ও নিজের সাফেও গাইব না। ওই তানভীর ঘটিত ব্যাপারটা আমি জানতে চাই। ডক্টর বলেছে কোন এক ভয় তোমার মনের মধ্যে বাসা বেঁধেছে, যার জন্য তোমার এই জ্বর আর হঠাৎ জ্ঞান হারানো। আমি জানি আমি এখনো তোমার ততটুকু ভরসাযোগ্য হয়ে উঠতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার উদ্দেশ্য মোটেই তোমাকে নিচু বোধ করানো ছিল না। তবে তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার, যার জন্য ডক্টরকে সব বলতে হবে। আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। আমার টেলিফোন। বিপদ যখন কথাগুলো বলছিল তখন তার চোখ ছলছল করছিল, অপরাধ বোধ তার চেহারায় স্পষ্ট। হাসপাতালের বিছানায় প্রাণপ্রিয় স্ত্রীর এমন ভঙ্গুর অবস্থায় নিজেকে শক্ত রাখা দায়। গৌরের নীরবতা তার অনুশোচনার গভীরতা বাড়িয়ে দিল। সে উঠে বাইরে চলে যাচ্ছিল, তখনই রিনরিনে কণ্ঠের শব্দ তাকে থামিয়ে দিল। দাঁড়াও, তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে চলে যাচ্ছ কেন? ক্যানোলা দেওয়া হাতটা বিভোরে মুঠো করে ধরল, চোখে মুখে রাজ্যের বিস্ময় নিয়ে কাঁপা কণ্ঠে বলল, আমি ক্ষমা চাইলে তুমি আমায় ক্ষমা করবে? আমি তাহলে 100 বার ক্ষমা চাইব। ক্ষমা করে দাও, আর এমন হবে না। ভোরের আলো ফুটেছে চারিদিকে। 307 নম্বর কেবিনে জানাল দিয়ে হুড় করে বাতাস আসছে, আর তার সাথে ফিনাইলের উদ্ভট গন্ধ। গণিজে দুর্বল শরীরটা আস্তে করে উঠিয়ে জানালার কাছে গেল। বাইরে নজর দিতেই একদল পাখির উড়ে যাওয়া দেখল। শহরের ব্যস্ত রাস্তায় কত মানুষের চলাচল। চলার সমাপ্তিকালে সবারই দিন শেষে একটা গন্তব্য থাকে, ওই পাখিদেরও আছে। আর সেই গন্তব্য হয় আমাদের প্রিয় মানুষদের নিয়ে, নয়তো প্রিয় বস্তু নিয়ে। তখনই তো সেটাকে গন্তব্য বলে। ঘোর হতাশার নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে বলল, নিজের প্রিয় মানুষের উপরে অভিমান জড়ো হয় বিভোর সাহেব, রাগ নয়। আমার আপনার প্রতি মহা সমুদ্র সমান অভিমান আছে। তোমার ধারণার বাইরে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি জানো সেই মানুষটাকে ভালোবেসে যাওয়া কতটা কঠিন? যখন তুমি জানতে যে সে কখনোই তোমার না, তবু তার অপেক্ষা করা কতটা কঠিন তুমি জানো না? অনেক কঠিন ছিল নিজের আবেগ আর অনুভূতিগুলোকে আড়ালে রেখে জীবনযাপন করা। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। কেন তোমার এত অভিমান আমার উপর? আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও কেন অনুভূতি আড়াল রাখতে হবে? আমি চাই তুমি নিজে খুঁজে বের করো। আমার মনে এত বছর ধরে জমে থাকা অভিমানগুলো একটা বৃহৎ প্রাচীর গড়ে উঠেছে। কারণগুলো যেদিন খুঁজতে পারবে সেদিন সেই প্রাচীর ভাঙতে পারবে। গৌর বিছানার বালিশে ভর দিয়ে বসে আছে, আখি কোটরে দেবেছে সামান্য। বিহান অনেকক্ষণ যাবৎ এটা ওটা বলল, গৌর জবাব দিল না। আমি কিন্তু ভাইকে কিছুই বলিনি, তুই আমার সাথে মুখ ফুলে থাকিস না দোস্ত। তোর ভাইয়া ওই সামুদ্রিক সিসিটিভির না হওয়া প্রেমিক। সারাদিন আমার উপরে নজর রাখা তার প্রিয় অভ্যাস। তুই হলে আমি এতক্ষণে তোর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেস পাউডার লাগাতাম না। আয় হাই রে, ডরে আমার শরীর কাঁপতাছে। নে এবার হা কর। এত খাতির কেন দোস্ত? কথার সাথে লাইন করিয়ে দিতে হবে নাকি? ভাইয়া অফিসে যাবার আগে বলে গেছে তার পেতনি বইয়ের খেয়াল রাখতে। হ্যাঁ, নাইলে আমার ঠেকা পড়ছিনি তোমার খেদমত করমু। আমার মেলা কাম আছে। যা ঢাকাইয়া বান্দর, ড্রেনে গিয়ে মর। একটা প্রশ্ন রয়েই যায়, তাহলে ভাইয়া কিভাবে গিফটটা পেলো? তোর ভাই একটা চোর মাঝরাতে চাবি দিয়ে আমার ঘরে ঢুকেছিল। তারপর নাকি আধারে আলমারির সাথে পা লাগতেই ওটা ওর চোখে পড়ে, আর ব্যাস। আমিও বোকার মতো ভুলে গিয়েছিলাম যে ওটা আমি তোকে না দিয়ে নিজের সাথে এনেছিলাম। মা, আসবো? আরে আব্বা আসুন, এখানে বলার কি আছে? আমি যাই, তোমরা কথা বলো। শওকত সাহেব বিছানায় গৌরের পাশে বসলেন, তার মাথায় আদরে হাত বুলিয়ে বলেন, এখন শরীর কেমন? বেশ ভালো, জ্বর থাকলেও দুর্বলতাটা নেই। ভালো কথা। আসলে কোথা হতে শুরু করব জানি না। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আব্বা আপনি এত অস্বস্তি বোধ করছেন কেন? আমি না আপনার মেয়ে? তোমাকে দেখে আমার সেই 6 বছরের গৌরের কথা মনে পড়ে গেল। হা 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 হা। আমার ছেলে তোমার সাথে বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তুমি ওকে ক্ষমা করে দিও মা। ও ছোটবেলা থেকে নিজের জিনিস আর মানুষগুলোকে নিয়ে ভীষণ ভীষণ ঈর্ষান্বিত। ওর বাবা মা মারা যাওয়ার পর ওকে কখনোই তেমন প্রাণবন্ত দেখিনি যতটা এখন দেখা যায়। তোমার সাথে থাকলে ওর চোখ মুখে অন্যরকম উৎফুল্লতা দেখা যায়।
আমি চাই তুমি আর আমার ছেলে দুজনে খুশি থাকো। আমি ওর সাথে রেগে নেই, আর ওর এই বাড়াবাড়ির জন্য ওকে একটু সাময়িক শাস্তি দিচ্ছি, আর কিছুই না। সব সময় এমন খুশি থাকো। রাতের সময় প্রায় 9টা। গৌর নিজের রুমে যাবার জন্য পা বাড়াতেই বিভোর তাকে চেপে ধরল। তুমি আজকে থেকে রুমি আমার সাথেই ঘুমাবে। মামা বাড়ির আবদার নাকি? আমি থাকবো না। তুমি থাকবে, আর এখানেই থাকবে। না হলে না হলে কথাগুলো বলতে দেরি আর বিভোর গহরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। বদমাইশ বুইরা জঙ্গলি অভদ্র বাটপার। আরে কি সুন্দর ফুলের পাপড়ির মতো গালি ঝরে আমার বউর মুখ থেকে। তবে ঠাকিয়ে ভাষায় গালিগুলো দেওয়া হলে আরো বেশি সুন্দর হতো। এখন চলো, ঘুমোতে যাবে। গৌর যতবারই না করেছে, বিভোর ততবারই একই কাজ করেছে। আর একটু দেরি করো, আরো মানা করো, আমারই লাভ। তুমি বললেই পারো চুমু খেতে চাও। মেয়েরা স্বামীর সামনে আদর ভালোবাসা পাওয়ার জন্য একটু একটু ন্যাকামি করবে, এটা তাদের সৌন্দর্যের অংশ। মুখে বলতে তাদের রাজ্যের সমস্যা আর লজ্জা। অতপর বিভোরের জেদের কাছে হার মেনে ঘোর তার সাথেই ঘুমাতে গেল। পরের দিন সকালে এই পাশে না, শাড়িগুলো নিচে রাখো। আর তোমার মেকআপের জিনিস এত কম কেন? এই কালা মুখে মেকআপ করলেই কি আর না করলেই কি? এসব কালা ধলা কেমন কথা? উপরওয়ালা তোমাকে যেভাবে দেখতে সুন্দর হবে তেমন করেই বানিয়েছেন। তুমি তোমার দিক থেকে নিখুঁত। কালো যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে উপরওয়ালার পৃথিবীতে এত রং থাকতে এই রঙের মানুষ বানাতেন না। কালো রঙের মেঘে ঢাকা আকাশ যেমন দেখতে ভালো লাগে না, তেমনি নীল রঙের মানুষ নিশ্চয়ই তার কাছে ভালো লাগে রে। এই রংটাই তোমার কত মোহনীয় লাগে। তুমি জানো না শ্যামা, তুমি সাজবে, শাড়ি পরবে, গহনা পরবে, মেকআপ করে সারাদিন আমার সামনে ঘুরে বেড়াবে। আমি তৃষ্ণার্থ প্রেমিকের ন্যায় পলকহীন ভাবে তোমায় দেখব। তোমার ঘন কালোয় কোকড়া চুলে আমি বকুল ফুলের মালা গুঁজে দেব। রোজ শুক্রবার নিয়ম করে তোমার চিঠি লিখব, আর চিঠির উত্তর অপেক্ষায় থাকবো। তুমি শাড়ি পরে যখন আমার সামনে আসবে তখন আমি তোমায় এক ধ্যানে দেখতে থাকবো। তুমি লজ্জা পাবে, আর আমি সে দৃশ্য প্রাণ ভরে উপভোগ করব। আল্লাহ, কি হয়েছে? পানি খাও, গলা শুকিয়ে গিয়েছে তো। আমার প্রিয়, তুমি রাগ করছো কেন? তুমি কথাই এমন বলেছ। আচ্ছা, সাজবো যেদিন তুমি আমার অভিমানের দেয়াল ভেঙে দেবে সেই দিন। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। গহরকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়মিত ওষুধের পাশাপাশি বিপরীত যত্ন, সব মিলে এখন আর গৌর দুঃস্বপ্ন দেখে না। সবকিছু কেমন সুন্দর মনে হয় গহরের, একটা সুন্দর ধোয়াটে স্বপ্নের মতো। ক্যাম্পাসে সেই ফুল গাছের নিচে বসেছিল গহর, বিহান, সবুজ, অরিত্রী আর নিখিল। সবে সামনের পরীক্ষার কম পড়ে ভালো সিজিতলার প্ল্যান করছিল, কিন্তু বিহানের সেদিকে কোনো হেলদোল নেই। সে গেটের দিকে তাকিয়ে মনের সুখে দাঁত দিয়ে নখ কাটছে। এ বস্তিস্বর খচ্চর, তোকে না হাজারবার নিষেধ করেছি দাঁত দিয়ে নখ কাটবি না। এই যা তো ভাবি দেরেসা, তোর কথা শুনতে ভালো লাগছে না। ভাইও দাঁত দিয়ে নখ কাটে, তুই ওকে বলিস না কেন? এই কথার উপর উপস্থিত সবাই হেসে দিল। ঘোর চোখ মুখ কুচকে আধার করে ফেল। তাদের বন্ধু সবুজ বলল, কিরে দোস্ত, কথার খোঁজ পেয়েছিস? কেন ভার্সিটিতে আসে না? পেয়েছি তো, ডেঙ্গু হয়েছে বেচারির। আমি কিছুদিন আগে ওকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তখনই অথই বিহানের গালে চাটি মেরে বলল, আমিও গিয়েছিলাম সাথে। ও তো পারলে হাসপাতালে ঘাঁটি ঘেরে বসে পড়ে। বেচারার মুখটা পান্ডুর ছিল। এমন সাইলেন্ট লাভ বর্তমান যুগে হারিকেন খোঁজার মতোই। ঘোর বিহানের কান টেনে ধরল, দাঁত চেপে বলল, আমাকে কেন সাথে নিলি না? তোরা জানিস আমি ওকে অনেকবার বলেছি যে মেয়েটাকে অন্তত জানা, কিন্তু সাহেব সঠিক সময়ে বলে আমায় থামিয়ে দেন। পরদিন রাতে ঘুমের সময়ে বরাবরের মতো বিভোর গহরকে জড়িয়ে ধরে আছে। ওপরে সাদা সিলিংয়ে টিমটিমে হলুদ আলোয় তারার ন্যায় শোভিত লাগছে। বিভোরের হাতে একটা রোমান্টিক উপন্যাস। গহরকে বলল, আমাদের বিয়ের 8 মাসের বেশি হয়ে গেছে। তুমি বড় নিশ্চয় নারী, এখনো স্বামীকে শুধু কোলবালিশ হিসেবে ব্যবহার করছো। গহর মুখ মুছড়ে বলল, স্বামী আমার এটারই যোগ্য। ভিন্ন কিছু চাইলে মই হিসেবে ব্যবহার করতে পারি। কম্বল হিসেবে ব্যবহার করো। গোর হঠাৎই পাশ ফিরে চোখ মুখে কাঠিন্যতা, হালকা আলোয় অভিমান স্পষ্ট। মেঘমন্ত্র স্বরে বলল, তোমাকে দেওয়ার সময় আর আমার ধৈর্য ফুরিয়ে আসে বিভোর। আশা করি তুমি দ্রুত খুঁজে পাবে আমার অভিমানের কারণ। এবার দরকার হলে আমি সামুদ্রিক সিসিটিভির সাহায্য নেব, তাও হাল ছাড়বো না। একটু পরিশ্রম করতে তো হবে। আচ্ছা, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই। কি কথা জানতে চাই? আমার পার্ট টাইম স্বামী আর ফুল টাইম গোলবালিশ? আমি সিরিয়াস। তানভীর এমন কি করেছিল যার কারণে তুমি এত ভয় পেয়েছিলে?
গৌরের মুখের আদল বদলে গেল, চোখ মুখে কেমন অন্যরকম ভাব, কেমন যেন একটা দ্বিধার কষ্ট মিশ্রিত ভাব। বুকের কম্পন বেড়ে গেল, একটু শ্বাস নিয়ে বলল, আমার বাবার সাথে খালার বাড়ির লোকজনের সম্পর্ক বেশ ভালোই ছিল, তবে এটা যে খালার একটা নোংরা চাল ছিল তা আমি বা বাবা কারোরই বোধগম্য হয়নি। আমার তখন বয়স 13। আমি বাবার সাথে গ্রীষ্মের ছুটিতে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তানভীরের বয়স 17 হবে। ও যেন কেমন একটা দৃষ্টিতে আমার দিকে দেখতো। তখন গুড টাচ বা ব্যাড টাচ সম্পর্কে ধারণা থাকলেও লোকজনের মুখের ভঙ্গিতে তাদের চিন্তা কি তা তো বোঝার ক্ষমতা ছিল না। আমি এক রাতে আমার খালাতো বোনের সাথে ঘুমিয়েছিলাম ওর রুমে। মাঝরাতে টের পেলাম আমার চিবুকে কারো উষ্ণ নিঃশ্বাস। অতঃপর আদো চোখ খুলতেই দেখি কেউ আমার মুখের উপর ঝুঁকে আছে। সম্পূর্ণ সম্বিত পেতেই দেখি তানভীর নামক নরপিশাচটা। আমি ভয় পেয়ে উঠে যেতে চাইলে ও আমাকে এক হাত জোরে চেপে ধরে বিছানার সাথে, আরেকটা হাত ধরার আগেই আমি ওর মাথায় পাশে থাকা পানি গ্লাস দিয়ে আঘাত করি আর জোরে চিৎকার করি। ও ভয় পেয়ে চলে যায়, আবার যাবার আগে আমার শাসিয়ে যায় যেন কাউকে না বলি। সেই থেকে আমার দুঃস্বপ্নের শুরু, বিশেষ করে একা থাকলে আরো। গৌরকে বিপদ শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ফসফস করে নিঃশ্বাসের শব্দ গৌরের কানে আসছে। তেজদীপ্তি স্বরে বলল, ওই ছেলেকে আমি কেটে টুকরো করব। শান্ত হও, এখন সব ঠিক আছে। আমি জীবনে আর ঝামেলা চাই না। জানো, পরে যখন বুঝতে পারলাম সেদিন দরজাটা তানভীরের বোন খুলে দিয়েছিল, আমি একই সাথে অবাক আর শিহরিত হয়েছিলাম। ও একটা মেয়ে হয়ে এমন কি করে করতে পারলো তা ভাবলেই আমার গায়ে কাটা দেয়। ও সেদিন সবাইকে মিথ্যে বলেছিল। সে বলেছিল আমি দুঃস্বপ্ন দেখেছি আর ও পানি নিতে গিয়ে গ্লাস ভেঙে গেছে। আমার মধ্যে তখন এত সাহস ছিল না যে আমি বাবাকে বিষয়টা খোলাসা করে বলবো। তারপর যখন বড় হতে লাগলাম তখন ও রোজ বিরক্ত করতো, বলতো আমার নাকি বিয়ে করবে, তখন এত দেমাগ থাকবে না। কিন্তু ওর সব পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহ তোমাকে পাঠালো। তুমি আমায় সুপারম্যানের মতো উদ্ধার করে নিয়ে গেলে। আবার মানে কি? ও, বুঝেছি। তুমি নিজে বলবে না, আমি খুঁজে নিতে হবে। আপনি তো ম্যাডাম রহস্যময়ী হওয়ার চেষ্টা করছেন। এখন ঘুমাও, তোমার সুপারম্যানের প্রশস্ত বাহুবন্ধন তোমার জন্যই। আমাদের সমাজে প্রায় মেয়েরা বেড়াতে গেলে তাদের আত্মীয় স্বজনরা দ্বারা হয়রানির শিকার হয়, এতে তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বেশি প্রয়োজন। মূলত অভিভাবকরা সন্তানদের ঢাল স্বরূপ। ওষুধের প্রভাবে অচেতনের মতো বিভোরের বুকে লেপ্টে শান্তির ঘুম দিচ্ছে গহর। বিভোর চিন্তায় মগ্ন। এমন কিসের অভিমান? আর আবার উদ্ধার করা মানে? সেদিন হাসপাতালে বলা কথাটা যে তাকে সীমার বাইরে ভালোবাসে, এটা কেমন কথা? তখন হঠাৎ গহরের মোবাইলে আলো জ্বলে উঠল। এই সেম কোম্পানির লোকজন এত রাতেও মেসেজ দেয়। জিপি 5 জিবি 100 টাকা, মেয়াদ 7 দিন। মেয়াদ 7 দিন দিয়ে কি হবে? তখনই ভুলবশত বিভোরের হাত লেগে হোয়াটসঅ্যাপ অন হয়ে গেল। সেখানে দেখতে পেল তার নাম রাস্তার মাঝি লিখে সেভ করা। হে মেয়ের মোবাইলে আমার এমন উদ্ভট নাম কেন? স্বামীকে কেউ রাস্তার মাঝে বলে? এর পেছনে কারণ কি? অফিসের ম্যানেজার কাজ রেখে মোবাইলের দিকে তাকিয়ে হাসছে। ব্যাপারটা যেমন অদ্ভুত তেমনি হাস্যকর। ইতিমধ্যে বিভোরের ডেস্কের পাশে দাঁড়িয়ে একজন কর্মচারী তার ফোনের দিকে হা করে তাকিয়েছিল, আর স্বচ্ছ কাঁচের গ্লাসের বাইরে একদল উৎসুক জনতাও দেখছিল। বিপদ তার ফোনের একটা মেসেজ দেখে হাসছে। মেসেজ ছিল কিছুটা এমন: 2 কেজি ময়দা, 8টা ডিম, 500 গ্রাম কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, বাদাম, কিশমিশ, খেজুর কিনে আনবে আর আমাকে বিকাল 4:30টায় নিতে আসবে। এই মেসেজ দেখে এমন করে হাসতে হবে কেন? মেসেজটা বুঝতে পারলো না। তখনই সাফি এসে বলল, আরে তোমাদের স্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এসব স্বাভাবিক বিষয় নিতে শিখো সিঙ্গেল বাবু। গহর ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে কথার সাথে আলাপ করছে। বিহান কথাকে দেখে লজ্জায় উল্টো পথে হাঁটা শুরু করেছে। কথা অবাক হলো না, শুধু মুচকি হাসলো। গহর বিভোরকে দেখিয়ে বলল, ওই দেখো তোমার ভাইয়াও এসে গিয়েছে। বিভোর সৌজন্যমূলক হাসি বজায় রেখে বলল, কেমন আছে কথা? ভালো আছে ভাইয়া। গহর বিভোরকে উদ্দেশ্য করে উৎফুল্ল হয়ে বলল, আমার অনেক খুশি লাগছে ও আসতে পারবে বলেছে। শোনো কথা, তোমার আম্মুর সাথে আমি আলাপ করে নেব, কেমন? ভয় পাবার কিছু নেই। বিভোর গহরকে কল করলো, তারা দিয়ে বলল, আরে হলো তোমার, জলদি বের হও, আর একদম শব্দ করবে না, আর আমায় কল করবে, আমি উপস্থিত হব। ঠিক আছে। গহর তার শাশুড়িকে বলল,
আম্মা আমি বরং দরজায় টেবিল দিয়ে আটকে দিই। তাই ভালো হবে, ও সজাগ এখনো। এই তুমি বসেছো কেন? শকত, জলদি হাত চালাও, ফ্যানটা ঠিক জায়গায় দাও তো। রাত 11:50 বাজে গহরের ফোনে কল এলো। গহর নিঃশব্দে সিঁড়ি ভেঙে নিচে নেমে তালা খুলো। একদম পা টিপে টিপে ছাদে উঠলো 8জন মানবী। 6 তলায় উঠে সবাই জোরে শ্বাস নিচ্ছে। এরই মাঝে গহর বেশ উদ্বিগ্ন হয়ে একজনকে ফোন দিল। দরজাটার সামনে চোখ বাঁধা অবস্থায় একটা ছায়া দেখা গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিহান, হ্যাপি বার্থডে টু ইউ। বিহান অবাক চোখে সবটা দেখলো। চোখ কষলে পুনরায় দেখলো চারপাশে লাইট আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। সামনে বড় টেবিলে এর মধ্যে বৃহৎ একটা কেক আর তার চারপাশে বিভিন্ন খাবার রাখা, সাথে ফুলের ছড়াছড়ি। তার সব ঘনিষ্ঠ বন্ধুও আছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে কথাও আছে। বিহান কি বলবে বুঝতে পারছে না। ধন্যবাদ সূচক বাক্যটুকু ভুলে গেছে। এগুলো কি? কখন করলে এত কিছু? তোর ভাবি আজকে তোর বন্ধু হয়ে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করেছে। কেমন কৃপণ, ধন্যবাদও দিলে না। আম্মা আব্বার বিভোর এই জায়গা সাজিয়ে রেখেছে, আমি কেক বানিয়েছি। নে জলদি কেকটা কেটে দে তো, আমরা খাবো সবাই। টেবিলে থাকা বড় চকলেট কেকটা কেটে সেটা থেকে সবাইকে একটু একটু করে খাইয়ে দিল বিহান। সবার সাথে কুশল বিনিময় করলো। খুশিতে চোখ চকচক করছে। সবাই সবার আনা গিফটগুলো এক একে দিল। এবার গহর বলল, আমার পক্ষ থেকে গিফট দেওয়া বাকি। তুই আবার কি গিফট দিবি? কেক তো বানাইছে সে তো, আর ভাইয়া তো ঘড়ি দিয়েছেই। ওই দেখ, ওইদিকে তোর গিফট। বিহান দেখলো কথা ফুলে তোরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা এনে ভুরু নাচিয়ে বলল, তোমার মনে হয় না তোমার আমাকে কিছু বলার আছে? বিহান বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। হয়তো কি বলবে বুঝতে পারছে না। কিছু বলবে বা জিজ্ঞেস করবে তার আগে তার বন্ধুরা সহ বিভরার কথার ভাই বলে উঠল, আমরা সবাই সব জানি, মনের কথা দাও বলে এক্ষুনি। তোমরা সব জানো মানে? হোয়াট? তখনই সবুজ বলল, আগে মনের কথা বল, পরে সব বলবে। বিহান এগিয়ে এলো। দীর্ঘশ্বাস ফেলে কথার দিকে সরাসরি তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি কথা, সেই কলেজ থেকেই। কিন্তু আমি যেহেতু এখনো কাজ করি না, তাই প্রস্তাব দিতে সাহস হচ্ছিল না। আর ভেবেছি হয়তো তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তাও বলতে চাই আই লাভ ইউ কথা। আমি যে কি থেকে কি বলছি, কথা জড়িয়ে যাচ্ছি। আমাকে বিয়ে করবে? কথার হাস্যোজ্জ্বল মুখশ্রী এগিয়ে এলো। বিহানকে ফুলের তোড়াটা দিয়ে বলল, আই লাভ ইউ টু বিহান। তোমার চোরা চোখ সব বলে দেয়। তোমার উদ্ভট কর্মকাণ্ড চোখে লাগার মতোই। তোমাকে অবশ্যই বিয়ে করব। বিহান মাথা ঝুঁকিয়ে লজ্জালু হাসলো। ঘোরকে তরল কণ্ঠে বলল, তুই ওকে বলেছিস না? বলেছি বললে ভুল হবে। শুধু ওকে দেখিয়েছি যে এই সুদর্শন লোকটা আমার স্বামী, আর তুই আমার একমাত্র আদরের দেবর আর সৌভাগ্যবশত বিভোরের ব্যাচমেট কথার ভাই। তাই এই আয়োজন সহজ হলো, সবার মতো ওরও ভুল ভাঙলো। বিহান অনুভব করলো এটা তার বেস্ট বার্থডে সেলিব্রেশন ছিল। সত্যি গহর এই বাড়ির খুশি ফিরে আসার একটা কারণ। বাড়িটা এখন প্রাণবন্ত লাগে আবারও। ডক্টর বলল, তোমার কন্ডিশন এখন ভালো, তাই চিন্তা নেই। ভাগ্যিস ব্যাটি এবারে দাম্পত্য কলের বিষয়ে বলেনি, টাক ফাটিয়ে দিতাম আর দেখিয়ে দিতাম আমি এখনো যুবক। হয়েছে হয়েছে, বুড়ো লোকদের মুখে অত কথা মানায় না। ডক্টর চেম্বার থেকে বের হতে হতে কথাগুলো বলে বিভোর সামনে দৃশ্য দেখে চমকে গেল। এক পলক তাকিয়ে থাকলো সামনে। একটা মেয়ে এক বৃদ্ধার হাত ধরে চেম্বার থেকে বের হচ্ছে। গোর তার স্বামীর দৃষ্টি অনুসরণ করে সামনে দেখলো ইলা ছিল মেয়েটা। হ্যাঁ, সে ছিল ইলাই। মেয়েটাও বিভোরকে এক নজর দেখলো, তবে কিছু বলতে যাবে তার পূর্বেই বিভোর অত্যন্ত স্বাভাবিকভাবে গহরের হাত ধরে বেরিয়ে এলো। আজকে বাড়ি গিয়ে আমি তোমার প্রিয় পাস্তা রান্না করব। রাতে মুভি দেখতে দেখতে খাবো। সুরসুরে বাজছে মানে ডার্লিং। তুমি ওনাকে দেখেছো? কার কথা বলছো? আমি তো শুধু তোমাকেই দেখি লোকেশে। ইলাপুর কথা বলছিলাম। আমি এই নামের কাউকে চিনি না, আর এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমার গহর আছে, তাকে আজকে পাস্তা রান্না করে খাওয়াবো, সসের সাথে চুমু ফ্রি। ছি ছি, অভদ্র বুইরা বাটপার জঙ্গলি। এগুলো বাদে নতুন কিছু থাকলে বলবে। ভালোবাসি লোকেছি। আমিও বুড়ো লোক। রাতে গহর বিছানা ছেড়ে দাঁড়িয়েছিল। তখনই ঘাড়ে বিভোরের উষ্ণ নিঃশ্বাসের
অস্তিত্ব পেল। বিপদ তার ঘাড়ে ঠোঁট চল এবং ক্রমে তা গভীর হলো। গহরের সর্বাঙ্গে হিমশীত স্রোত বয়ে গেল। বিভোর তাকে আরো কাছে টেনে নিল। পরের দিন সকালে বিভোর আসলো রুমে। তাকে অত্যন্ত খুশি দেখাচ্ছে। গহর তার অফিসে যাবার জন্য প্রয়োজনীয় জিনিস বের করে দিচ্ছে। আমি তোমার অভিমানের দেয়াল ভাঙার অস্ত্র পেয়ে গিয়েছি। কাল তো শুক্রবার, তোমার সব বলবো। কি পেয়েছেন? তা পরে বলবো, এখন আসি। ভালোবাসা আমার। যাবার আগে প্রতিদিনের মতো বিভোর গহরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। গহর আয়নার সামনে নিজেকে দেখছে। গতকাল রাতের কথা মাথায় আসছে। বিভোর তার গলায় দেওয়া একটা চুমু যেন তাকে বরফের খণ্ড বানিয়ে দিয়েছিল ক্ষণিকের জন্য। সে নিজেকে প্রশ্ন করতে থাকলো, আদৌ বিভোরকে এভাবে হয়রানি করা ঠিক হচ্ছে? তখন বিভোরের জীবনে অন্য কেউ ছিল, তাই সে এক অচেনা নারী ছিল। মনুষ্য জাতি স্বভাবতই কোনো জিনিস সহজে পেয়ে গেলে তার মূল্য হয়তো বুঝতে পারে না, নয়তো সেই জিনিসের থেকে সহজেই আগ্রহ হারিয়ে ফেলে। গহর শুধু চাই বিপদ তার ভালোবাসা উপলব্ধি করুক, একটু বেশি সময় নিয়ে ধীরে সুস্থে উপলব্ধি করুক তার একতরফা ভালো লাগার দিকটিকে। সে অনেকদিন যাবৎ তাকে ভালোবাসে, এটা যেন তার মনে অবহেলা জন্ম না দেয়। গহর ভাবলো কাল শুক্রবার বিভোরকে শাড়ি পরে চমকে দিলে ভালো হবে। কি রে, আজ তোর মন কোথায় বলতো? ভুল সূত্র লিখে যাচ্ছিস কখন থেকে? অথয়ের কথাই ওদিকে ফিরে দেখলো। কোন এক অজানা কারণে তার মন খারাপ। কি কারণ নিজেও জানে না। তার ভাবনার মাঝে বিহান গহরের মাথায় জোরে একটা চাটি মেরে বলল, भाभी का मान हमारा भैया के पास है। এই মাথা মোটা মারলি কেন? আমি বয়সে তোর বড় না হলেও সম্পর্কে বড়। নিজে তো রাতে চুপি চুপি কেঁদে কেটে বালিশ ভিজিয়ে শান্ত করতি সব। এখন ভাব হয়েছে বলে ভাবিকে ভুলে যাচ্ছ? বাচ্চা ল্যাংটা করে একদম গাছে ঝুলায় রাখবো। গহর বিহানের কান টেনে ধরলো। বিহান চোখ মুখ কুচকে ফেলেছে। আহ, কানে ছাড় লাগছে। তুই বাসায় ভাবি, এখানে দোস্ত। এই, তোরা আমায় এই কুচুকরি ডাইনির হাত থেকে বাঁচা। এটা তোর আর ডাইনের মধ্যেই থাকুক, আমরা অপর। আমার মন ভালো লাগছে না, আমি একটু নীলক্ষেত যাব, কিছু উপন্যাসের বই কিনতে হবে। তোরা থাক। এই না, গেলে আমার সাথেই যাবি, একা না। একাই যাব। তোর ভাইকে বলে আমি আমার কাছে নালিশ করব সিগারেটের ব্যাপারে। মির্জাফরের নানি ঝোপ বুঝে কোপ মারতে জানে। রাতে বিভোরের সাথে বাড়ি ফিরেছে গহর। দুজনের মুখে শ্রবণের আধার চিকচিক করছে। ঘোর শাশুড়ির সাথে টুকটাক কথা বলে রুমে গেল। আজকে কেমন যেন খাপছাড়া লাগছে খাবার টেবিলটা। বিহানের মুখে সবসময়ের মতো ফুলঝুরি ছুটছে, কিন্তু আজ বিভোর বা গহর কেউ তার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে না। খাবার শেষ করে শাশুড়ি আর বউ মিলে রাতে সব কাজ শেষ করলো। গহর হাত ধুয়ে নিজের রুমে ফিরে এলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। আমাকে বিশ্বাস করো না? যা দেখেছি সেই বিষয়ে আমি কথা বলতে চাইছি না এখন। কাল সকালে কথা বলি। আমি আজকে বড্ড ক্লান্ত। কাল যে আমার অনেক কিছুই জানার আছে। গোর শান্তিতে ঘুমিয়ে আছে, তার টানা চোখ বুজে আছে। খয়েরি রঙের ঠোঁট জোড়া উল্টে রাখা, বেশ তৃপ্তি নিয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত গোহর কত শান্ত। গোর তাকে ভুল বুঝলো না তো? কোনো নতুন সমস্যার উদয় হতে চলল কি? আজকে দুপুরে গোহর ভার্সিটি থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য ছিল বিভোরের অফিসে যাবে। বিভোরকে দেখে চোখের তৃষ্ণা মেটাবে আর মন খারাপ করবার মতো উবে যাবে। অফিসের কাছাকাছি যেতেই গোহরকে দেখে বিভোরের কোথাও হেঁটে অফিসের কাছাকাছি যেতেই গোহর দেখে বিভোর কোথাও হেঁটে যাচ্ছে। গোহর তাকে অনেকবার ডাকার পরও সে না শুনলে গোহর দৌড়ে তার পিছু চলে যায় আর দেখে বিভোর অফিসের কাছের একটা রেস্টুরেন্টে বসে আছে আর সামনে দুটো মেয়ে বসা। মেয়ে দুটোকে চিনতে অসুবিধা হয়নি। একজন রুবায়েত, আরেকজন ইলা। ইলা মেয়েটা দেখতে বেশ ফর্সা, ঘাড় অবধি পরিপাটি করে রাখা চুল, সুন্দর ফিগার, দেখতে বিদেশি রমণী বলা চলে। পরিধানে জিন্স আর শার্ট। তাদের কথা শেষে বিভোর রেস্টুরেন্টের ভিতর কাউন্টারের সামনে গহরকে দাঁড়ানো দেখতে পায়। ওর নিশ্চয়ই ভুল ধারণা হয়েছে যে কারোরই হওয়ার কথা, কিন্তু ওই মেয়েকে তো বিভোর সাফ না করে দিয়েছে কিছুক্ষণ পূর্বে রেস্টুরেন্টে। আমি অভিনয় করতে করতে সত্যি তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তার উপর বিদেশে গিয়ে ক্যারিয়ার সেট করার চিন্তা, সব মিলিয়ে আমি ঠিক বুঝতে পারিনি কি করছিলাম। হাতে টাকার অপ্রতুলতা ছিল। মিথ্যা বলে আপনি আমার নিশ্চয়ই এসব শোনাতে ডাকেননি মিস ইলা। কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। তুমি আমার
সাথে অপরিচিতদের মতো বিহেভ করছো? আই ক্যান বিলিভ দ্যাট ইউ আর ম্যারিড উইথ সামওয়ান এলস। তুমি আমায় পাগলের মতো ভালোবাসতে, আমাকে ভুলে গিয়ে অন্য একজনের প্রেমে পড়তে পারো? তখন অজ্ঞান ছিলাম, এখন আমি সজ্ঞানে আছি। এতদিন ভালোবাসার মানেই আমি জানতাম না। আমাদের সম্পর্কে আদৌ আপনার কোনো ভূমিকা ছিল না। আমার চোখে ছুলি পড়া ছিল, কিছুই তো দেখতে পাইনি। আপনার প্রতি আমার তীব্র ঘৃণা আপনাকে আমার জীবন থেকে মুছে ফেলছে অনায়াসে। আমার কথা বলতে রুচিতে বাঁধছে। আমার ব্রেকআপ হওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। তোমার সাথে প্রতারণা করা আমার উচিত হয়নি। ঠিক আছে, আমার আর সময় নেই, আমি আসি। আর রুবাইয়া, তুই এখনো এই মেয়ের পক্ষে আছিস? দেখে কষ্ট লাগলো। বেরিয়ে আসার সময় গৌরীকে কিছুটা দূরে দেখলো। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। গৌর আর বিভোর পার্কে বসেছিল। সারাক্ষণ গৌর খুব শান্ত ছিল, কিছু বলতে গেলেই বলে, এখন কিছুই শুনতে চাই না। আমি বেশ ক্লান্ত, বিশ্রাম দরকার আমার। গৌর কি তবে তাকে ভুল বুঝবে যদি ছেড়ে যেতে চায়? বিভোর মনে মনে ভাবলো ছেড়ে যেতে চাইলে দড়ি দিয়ে বেঁধে রাখবে প্রয়োজনে। ঘুমের মাঝেও এসব ভাবতে ভাবতে একটা মিষ্টি কণ্ঠের ডাকে ঘুমটা হালকা হলো। বিভোর, বিভোর, স্বামী মহাশয়, ঘুম থেকে ওঠো। বাইরে সকাল না রাতটা বোঝার উপায় নেই। রাতে বেশি ভাবতে গিয়ে ঘুম ভালো হয়নি বিভোরের। বিভোর অলস ভঙ্গিতে চোখ মেলে তাকালো, তারপর একরাশ বিস্ময় নিয়ে তার সামনে থাকা নারী অবয়ের দিকে তাকালো। কালো রঙের ফুল স্লিভ ব্লাউজের সাথে কচু পাতা রঙের শাড়ি পরেছে, যেটা বিভোর কিছুদিন পূর্বে এনে দিয়েছিল। চোখে হালকা করে কাজল দেওয়া আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, সদ্য গোসল করা চুলগুলো মেলে দেওয়া, মাঝে সিঁথি করা, গলায় কানে হাতে বিভোরের সেই প্রথম দিনে বিয়ের উপহার হিসাবে দেওয়া অলংকার। সবসময় থ্রি পিস পরিহিতা গহরকে আজ শাড়িতে যেন পরিপূর্ণ রূপে বউ বউ লাগছে। অজু করে নামাজ পড়ে নাও, নামাজ শেষে তোমার সাথে কথা আছে। ঠিক আছে, তবে পরে হবে। নামাজ শেষ করে বিভোরকে নিয়ে নিঃশব্দে বসার ঘর পাড়ি দিয়ে সিঁড়ি ভেঙে ছাদে এসে দাঁড়ালো। অক্টোবরের শুরুর দিক, শরৎকাল হলো থেকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভোরের আলো অনেক আগেই ফুটেছে, তবে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। কে জানে আজ হয়তো আকাশের মাঝে কালো মেঘ কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রচন্ড জোরে বাতাস বইছে, মন প্রাণ জুড়ানো শীতল বাতাস যাকে বলে। এত শীতল বাতাস যে লোমকূপ ফুঁড়ে সেই বাতাস হৃদয়ের অন্তভাগে নাড়া দিচ্ছে বারংবার। থেকে থেকে শিউলি ফুলের মৃদু ঘ্রাণ নাক ছুঁয়ে যাচ্ছে। গৌর ছাদের রেলিং ধরে রাস্তা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সকাল হলো, রাস্তা ধারের হলদেটে নিয়ন বাতি এখনো জ্বলছে। বাতাসে গৌরের গায়ের আঁচল, সাথে উঠছে গৌরের লম্বা চুল। বিপরে মনে হলো সে আজ তার এলোকেশ্বর রূপের আগুনে পড়ে ছাই হয়ে এই বাতাসে মিলিয়ে যাবে। যদি এই হৃদয় বর্ষণ সিক্ত হয়ে শীতলতা না নামে, তবে এই প্রেমিকের নিঘাত দগ্ধ হয়ে ছাই হতে হবে। বেশ কিছুক্ষণ এমন নীরবে কেটে গেল। ঘোর অনুভব করলো এই সুন্দর শীতল পরিবেশ, আর বিভোরের অনুভব করলো তার এলোকেশিকে। হঠাৎ ওই দিকে মুখ করা অবস্থায় ঘোর বলে উঠল, আমায় ভালোবাসো বিভোর? কেমন একটা মাদকতা ছিল সে কথায়। ঘোর এদিকে ফিরল, ঠোঁটে কোণে একটা প্রশান্তির হাসি ঝুলে আছে। বিভোরের কথায় আর ভাবনা যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। শুধু ছোট্ট করে উত্তর করলো, কেন আর কবে থেকে? পুরনো প্রেমিকাকে ভুলে নতুন কাউকে এত সহজে ভালোবাসা যায়? এটাকে কি আদৌ ভালোবাসার নাম দেয়া যায়? নাকি আমরা একটা সামাজিক বন্ধনে আবদ্ধ বলে সমাজের আর সবার মতো নতুন করে সব শুরু করতে চাও তুমি? ঘোর অভিমানী চোখে অশ্রু চিকচিক করছে। কথাগুলো ভীষণ অভিমানী ঠেকলো। বিভোরের এবার উত্তর দেওয়ার পালা। আজ প্রেমিকার অভিমানে দেওয়াল ভাঙ্গার অস্ত্র তার কাছে আছে। তোমাকে কেন ভালোবাসি তার উত্তর জানা নেই, তবে আমি বিহানের সাথে তোমার দুষ্টিমি করার মুহূর্তে তুমি কি ভালোবাসি। আম্মার সাথে রান্না করার সময় ঘরমুক্ত দেখি তুমি কি ভালোবাসি। বাবার সাথে গল্পরত অবস্থায় তুমি কি ভালোবাসি। নেহিদাকে নিজের বোনের মতো যত্ন করা তুমিকে ভালোবাসি। আর সবচেয়ে আমার বুকের বাম পাশে সদা জাগ্রত আর আমার খাটের ডান পাশে নিশ্চিন্ত ঘুমন্ত তুমিকে ভালোবাসি। বিভোরের উত্তরে গহরের মুখের হাসি রেখা চড়া হলো যেন। বিভোর গহরের হাত মুঠো করে ধরল। যেদিন এগুলোর সত্যি জানতে পেরেছিলাম সেদিন আমি ভেঙে পড়েছিলাম। তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে করব। শুধু তোমাকে ওই নরক থেকে রক্ষার মাধ্যম হিসেবে
বিয়েটা করা দরকার। তারপর তোমার পড়ালেখা শেষ হলে তুমি বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু কিছু সময় পর বুঝতে পারলাম তোমাকে আমার ভালো লাগে, আর সেটা ধীরে ধীরে বেরিয়ে চলল। আমি আড়ালে তোমাকে দেখতাম আর আর মুগ্ধ হতাম। এটা আমাদের পবিত্র বন্ধনের জোর, আর তোমার এত বছরের একপাক্ষিক ভালোবাসার আকর্ষণ। গৌর অবাক চোখে তাকালো। বিভোর লঘুস্বরে বলল, আমি সেই ছেলে যাকে তুমি পছন্দ করতে। আমি তোমায় সেদিন সন্ধ্যা হয় বাসায় পৌঁছে দিয়েছিলাম। আমার জ্যাকেট দিয়ে তোমার পা ঢেকে দিয়েছিলাম, যে জ্যাকেট এখনো তোমার পুরোনো বিশেষ বক্সে আছে। আর আমার নাম রাস্তার মাঝে লিখে সেভ করার কারণটাও এটা। তুমি সময় সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে সে জ্যাকেটের গ্রান নিতে পারছো, অথচ সে জ্যাকেটের মালিকের ধারে কাছে আসছো না। এটা বড্ড অনুচিত। তুমি যেদিন ওই ছেলের কাহিনী বলেছিলে সেদিন কিছুটা মাথায় আসলেও এটা যে আমি বুঝতে পারলাম তোমার হাসপাতালে কথা বলে আর তোমার কাছে আমার জ্যাকেট দেখে। গৌরের ছাইচাপা খুশি যেন বিস্ফোরণ হলো। বিস্ময়ের দৃষ্টিপাত দ্বারা বিপর প্রসন্ন মুখে আবারও বলল, আর জানতে চাও তো এত সহজ ইলাকে কিভাবে মন থেকে দূর করলাম? ওর প্রতি তীব্র ঘৃণা অনেক আগে ওকে মুছে ফেলেছিল। আমার হৃদয় থেকে। কিন্তু শুধু আফসোস আর মনের কোণে থাকে একটা ক্ষীণ ব্যর্থতা। আমার সেই ঘৃণাকে আটকে রেখেছিল। তুমি গতকালের। আমি সবটা শুনেছি, তোমার কৈফিয়ত দিতে হবে না, তোমায় বিশ্বাস করি আমি। তোমার অভিমান হওয়া স্বাভাবিক। এত দীর্ঘ সময় আমার মতো অধমের পেছনে এত অনুভূতি খরচ করেছ, অথচ আমি দেখতেই পাইনি। সবাই জানতো, সবাই বুঝতো, কিন্তু এর নির্বোধ আমি বুঝতে পারিনি। তখন বুঝতে পারিনি আমার এই অচেনা তুমি আপন। আব্বা আম্মু ব্যাপারটা আজ করতে পেরেছিলেন বলে বিয়ে দিতে এতটা উৎসুক ছিলেন। আমার কাছে মাঝি শব্দের মানে ছিল যে আমার দুঃখের সাগর পাড়ি দিয়ে আমায় সুখের মুখ দেখাবে, নতুন করে বাঁচতে শেখাবে। আর সেদিন আমার ব্যাগ কাঁধে তুমি সেই রাস্তা পাড়ি দেওয়ার সাথে সাথে আমার মনে নতুন অনুভূতির জন্ম দিয়েছিলে। আমার বিষাক্ত জীবনে একটা শান্তির নাম ছিলে তুমি, আর তোমাকে ঘিরে ভাবনারা। তোমায় দূর থেকে দেখা, তোমার কথা ভেবে ডায়েরির পাতা শেষ করার মাঝে সুখ খুঁজে নিয়েছিলাম আমি একাকী। তোমায় পাওয়ার জন্য দোয়া করতাম, আমার সেই দোয়া কবুল হয়েছে। তুমি বেশ অনেকটা সময় অপেক্ষা করেছো। তুমি চাইলে আমিও তোমার অপেক্ষায়। কথাগুলো শেষ হতে না হতেই আকাশ ভেঙে বর্ষণ শুরু হলো। মুহূর্তের মাঝে সিক্ত করে তুলল দুজনকে। বিপর গৌরকে নিয়ে দৌড়ে সিঁড়িঘরের চালের নিচ থেকে যেতে চাইল। ঘোর বাধা দেয় আর তার সিক্ত অধর জোড়া দিয়ে দখল করে তার প্রেমিক পুরুষের অধর। চোখ পিট পিট করে বিস্তৃত হেসে বলে, আমি আর সময় নষ্ট করতে চাই না। তোমার ভালোবাসা আমার বর্ষণে সারাটা জীবন সিক্ত হতে চাই আমি। কথাগুলো বলে গহর বিচলিত হয়ে অন্যদিকে পা বাড়াতে চাইলে বিপদ তার হাত ধরে টেনে আনে, নিজের সাথে মিশিয়ে নিয়ে কানে কানে বলে, আজ যে তোমার আমার কাছ থেকে নিস্তার নেই এলোকেশে। তোমার ভালোবাসার বর্ষণ বিহীন এই প্রেমিক যে পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে যাবে। বিভোর মাত্র গোসল সেরে বেরিয়েছে। মাথা মুছতে মুছতে দেখে গহর আপদমস্তক কাঁধা টেনে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। ঘড়িতে বেলা 7:30 বাজে। বিভোর গহরকে দুইবার ডাকলেও তার কোনো সাড়া পেল না। বাইরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছে। এত ভারী বর্ষণে যে বৃষ্টির আওয়াজে ঘরের মধ্য পর্যন্ত কথা শোনা যাচ্ছে না। বিভোর ঘর থেকে বেরিয়ে গেল, ফিরল হাতে 2 কাপ লাল চা আর কিছু বিস্কিট নিয়ে। গহরের চুলের ভাঁজে হাত রেখে দেখলো এখনো চুল ভেজা। তাকে 2 বাহু ধরে টেনে ওঠালো, তারপর আলতো হাতে চুল মুছিয়ে দিতে লাগলো। গরম চায়ের সাথে বিস্কুট খাও। আর কিছু পেলাম না এখন খাওয়ার মতো। গরম চা খেলে একটু ভালো লাগবে। তুমি কথা বলছো না কেন? এদিকে তাকাও তো। ওমা, আমার বউ তো দেখি একেবারে টকটকে লজ্জাবতীর লতা হয়ে আছে। নাকি আমার থেকে পালানোর প্ল্যান করছো? বিভোর গহরকে তার কাছে টেনে আনলো। গহরের মাথা ঠেকলো বিভোরের বুকে। সদ্য স্নান করা বিভোরের শরীর থেকে গহরের শ্যাম্পুর সুঘ্রাণ আসছে। গহর কপাল কুঁচকে ফেলো। সে তাকে বিস্কিট চায়ে ভিজিয়ে খাইয়ে দিতে লাগলো। হাসতে হাসতে কৌতুকের স্বরে বলল, আমি তো ভেবেছিলাম তুমি যেহেতু দিনে দুপুরে ফুল ছাড়া বাসা করতে চাইছো তাহলে। গহর ব্যস্ত হয়ে পড়ল। দাঁত কটমট করে বিভোরের মুখে আস্ত বিস্কুট পুড়ে বলল, তোমার ক্ষুধা পায়নি? নাও বেশি করে বিস্কিট খাও, ঘুমোবো আমি। বিভোর ঠোঁট কামড়ে হাসি দিল। মেয়েটাকে জ্বালাতন করে ভীষণ মজা পাই সে। চায়ের কাপগুলো আর প্লেটটা রেখে এসে গহরের কাঁধে মুখ ডুবিয়ে শুয়ে পড়ল। গহর বিভোরের পেটে 2-4টে গুঁতো দিলে বিভোর বলল, আমি কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে নেব। তখন কিন্তু সারাদিন দরজা আটকে অবস্থানেই থাকবো।
তুমি অফিসে ছুটি নিলে বাসায় ভাত পাবে না, পাবে পুরনো ঢাকার ধুলিময় বাতাস। পুরুষের আবার সংসারে কাজ ছাড়া কিসের ভাত? বউকে ছাড়া 2 মিনিটের জন্য এখন মন ঠেকানোর দায় হবে। এই শুনছো? হুম। আহ, মহিলা সারের মতো করছো কেন? বলছে কি চাকরিটা ছেড়ে দেই? গহর বিভোরের উপর চড়াও হলো, দাঁতে দাঁত চেপে বলল, চাকরি ছাড়লে মনে করো না আবার একটা বউ পাবে। বেকার পুরুষের সংসার করতে আমার বইই গেছে। আরে আবার বলতে আমেরিকা বুঝলে। বেকার থাকবো কি বললো? আমি বাড়ির নিচে মুদির দোকান দেব, দারুণ হবে না? তোমাকে মনে পড়লে দোকান বন্ধ করে ঘরে চলে আসবো। দোকানের লাল বাতি জ্বলে উঠলে আমিও চলে যাব খরিদ্দারদের মতো, বলে দিলাম। বিকেলে সবাই সোফায় বসে টিভি দেখছে। বিহান বিভোরের ঘাড়ের দিকে তাকিয়ে বলল, কিরে ভাইয়া, তোর ঘাড়ে লাল লাল এগুলো কি? কই কি, ওই হয়তো অ্যালার্জিক রিয়াকশন হবে। বুঝতে পেরেছি। জলজান্ত অ্যালার্জির প্রভাবে আজকে 12টা পর্যন্ত ঘুমিয়েছিলি। তোর মুখ বেশি চলছে আজকাল, চুপচাপ নিচের কাজ কর। আজকে আমার অ্যালার্জি নেই বলে রিয়াকশনও হয় না, কি কপাল। রুমা বেগম সবার জন্য সিঙ্গারা আর বেগুনি করেছেন। গহর বিহানের জন্য আলাদা করে পিৎজা বানিয়েছে। যাক দোস্ত, তুই জীবনে কোনো কাজে তো এলে আমার ভালোই হলো। মির্জাফরের নানের হাতের পিৎজা খেতে পারছি। এভাবেই আমার জন্য ভালো ভালো জিনিস রান্না করবি আর সুখে থাকবি। তোমার ভাবির সাথে সুন্দর করে কথা বলো, বেয়াদব ছেলে। আম্মু, ও আমার কিসের ভাবি, ও আমার জানের জিগারের দোস্ত। এই সুযোগে গহর বিহানের কান টেনে ধরল, হাসতে হাসতে বলল, আরে ও ঠিক বলেছে আম্মা, দোস্তদের মাঝের ব্যাপার। বিকালে নাস্তা শেষে খাবার টেবিলে গহর আর বিহান পড়ছে, আর বিভোর খাতায় কিছু একটা হিসেব করছে। বিহান আর গহর বেশ কিছুক্ষণ ধরে একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করছে, পারছে না। হাল ছেড়ে মাথা তুলে তাকাতে দেখলো বিভোর দাঁত দিয়ে নখ কাটছে, আর বিহানও লিখতে লিখতে একই কাজ করছে। গহর দুম করে 2 হাতে দুজনে পিঠে দুটো কিল দিল। আরে এটা তো শিশু নির্যাতন। এই তুই শিশু ভাইয়া? তাহলে তো আমি টিকাকালীন শিশু। শিশুর বাবা না হওয়া অবধি আমি একটা শিশুই। এই যে বাড়ির 2 বুইরা দামড়া শিশু, কান খুলে শোনো আর মস্তিষ্কের মধ্যে গেঁথে রাখো আমার কথা। আমি যদি আর দাঁত দিয়ে নখ কাটতে দেখি তাহলে দা দিয়ে তোমাদের দুজনের আঙুলের মাথাটা কেটে দিব। আইসে মাতারি, তুই কিছুই পারস না। তোর দৌড় ভাইয়ারে খামচে মারা পর্যন্তই। কথাটা বলে বিহান চোখ টিপে নিজের রুমের দিকে দৌড় দিল। গহর বিভোরের দিকে কটমট করে তাকাতেই বিভোর ঘরের ছাদে তারা গুনতে থাকার ভান করলো। বিভোর গহরকে পাশে বসিয়ে বলল, আচ্ছা, ছোট করে আমাদের বিয়ের একটা অনুষ্ঠান করলে কেমন হবে? জাস্ট ফ্যামিলি অ্যান্ড ক্লোজ ওয়ান্স। আম্মা আব্বাকে বলে দেখতে পারো। অনুষ্ঠান হলে মজা হবে, কিন্তু ঝিনুকও আসবে এখানে। মজা তো হবেই। ওর সামনে আমি তোমার ঘাড় যে মটকাবো, তারপর ঘাড় ভাঙা বিভোরের সাথে সিসিটিভি ঝিনুকের বিবাহ দিয়ে আমি একটা বড়লোক স্বামী ধরে বিদেশে চলে যাব। এত সহজে যেতে দিচ্ছে না তোমায়। এই গরিব স্বামীর সাথে সারা জীবন থাকতে হবে। সারা জীবন যেন এভাবেই থাকতে পারি। ছুটে কোথাও যাওয়ার কোনো পথ নেই যে, কারণ আমার শেষ ঠিকানা তো এই বক্ষ মাঝি স্থির। সকালে গোসল করে গহর তৈরি হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। আজ বিভোরের ছুটি, তাই সে গহরকে দিয়ে আসবে। বিভোর আর গহর রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তাদের খুনসুটিময় কথাবার্তাও চলছে। আরে ছাড়ো তো ওসব কথা, আমি শুধু কৌতূহল ছিলাম, আর কিছু না। আরে আমার মনে হলো কৌতূহল দমন করা উচিত। রাস্তাঘাটে 2-3টে টাটকা মানে কিছু করতে পারলে আর কি নিশ্চয়ই কৌতূহল কমে যেত, তাই না? গহর কথায় কথায় বিভোরকে খোঁচা মারার চেষ্টা করছিল, যাতে বরাবরই ব্যর্থ। হাসি ঠাট্টা করতে করতে কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখে সেখানে ইলা দাঁড়ানো। বিভোর না দেখার মতো করে হাসতে হাসতে চলে যাচ্ছিল। ইলা সামনে এসে দাঁড়ালো। বিভোর ঠোঁটের আগায় বিস্তৃত হাসি রেখে বলল, এই যে আপু, একটু সাইড দিলে আমরা যেতে পারতাম আর কি। তোমার মতো মানুষের আমার সাথে 1 সেকেন্ডও কোনো কথা বলার যোগ্যতা নেই। ঠিকই বলেছেন। আপনার মতো সম্মাননা পেতে হলে আমার চারিত্রিক গতিবিধি খাদে নামিয়ে আনতে হতো। দুঃখিত, সেই যোগ্যতা আমার কখনো হবেও না। কথা বলার সাহস হয় কি করে? অন্য একটা ছেলের কাঁধে উড়ে এসে জুড়ে বসেছ, এখন আবার কথা বলছো? গহর আর বিভোর হেঁটে যাচ্ছিল গহরের ক্লাসের দিকে। এর মাঝে ইলা এসে সামনে দাঁড়ালো আর গহরকে কথা শোনাতে লাগলো।
ঝামেলা চায়নি বলে বিভোর এতক্ষণ দাঁতে দাঁত চেপে সবগুলো শুনল ও বর্তমান অবস্থা ভিন্ন। সে ইলাকে উচ্চস্বরে বলল, অনেক তর্ক করেছ, এখন এখান থেকে সোজা পায়ে হেঁটে চলে যাও। আমার স্ত্রীর সাথে আর একটা উচ্চ বাক্য করলেই তোমার সত্য সম্মুখে চলে আসবে। তুমি একটা মেয়ে, সেটা ভুলে যাবো। তুমি আমায় এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমার তীব্র মানসিক যন্ত্রণা হচ্ছে তোমায় হারিয়ে। বিভোর বাঁকা হাসলো, পকেটে হাত গুজে শটান হয়ে বলল, তোমার নতুন শিকড় কি তোমার আসল রং দেখে লেজ গুটিয়ে নিয়েছে নাকি? তোমাকে চোখের সামনে আর কোনোদিন দেখতে চায় না। মনে রেখো, আমার স্ত্রীর উপর আঙুল তুললে তোমার এই শহরে মুখ দেখানোর মতো উপায় রাখবো না। চলে যাও। ইলা নিজের উপর ভীষণ আত্মবিশ্বাস ছিল যে ও বিভোরের মনে যেই টান সৃষ্টি করেছিল তা কখনোই বিভোরকে অন্য কারোর হতে দিবে না। ছেলেদের ঠকিয়ে এক ধরনের আনন্দ অনুভব হতো ইলার, তবে নিজের প্রেমিকের থেকে ঠকে যাবে তার ভাবনার বাইরে। বিহানার কথা ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে, কথা মিটিমিটি হাসছে। বিহান তার হাসির কারণ ধরতে না পেরে বিব্রত হচ্ছে। ইশারায় জানতে চাইল কি হয়েছে। বিহান, আপনাকে আজ ভীষণ সুদর্শন লাগছে। তুমি যেহেতু বলেছো তাহলে নিশ্চয়ই লাগছে, তবে তুমি গতকালও এই একই কথা বলেছিলে। আপনি তো সুদর্শন যে সবসময় সুন্দর লাগে, শুধু মন চায় এক নজরে দেখেই যাই। ইউ আর মাই ম্যান আফটার অল। তোমার চোখে আমার সুদর্শন রূপে দেখেই তোমাকে আংটি পরাতে পারবো তা তো জীবনেও ভাবিনি। আমি তোমাকে প্রপোজ করতেই ভয় পেতাম। যদি তুমি মানা করে দাও আমি সহ্য করব কিভাবে এটা ভেবে আমি সবসময় দূর থেকে তোমায় দেখেছি, তোমায় বলার সাহসই পাচ্ছিলাম না। ভাইয়া আর গৌর মিলে কিভাবে সব ঠিক করে দিল এখনো অবাক লাগে। গোহর আপু যখন আম্মু আর ভাইয়াকে বুঝিয়ে বলছিল তখন মনে হচ্ছিল কেন সুর শুনেনি। উনি এত মিষ্টি করে কথা বলেন, ভাইয়ার মতো মনে হয় সেখানেই দিন কেটে যায়। আমার ভাই ভাগ্যবান যে ওকে সঠিক সময়ে খুঁজে পেয়েছি। আর তুমি আমার জন্মদিনে পাওয়া সেরা গিফট। তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি আপনার থেকে 1 ডিগ্রি বেশি ভালোবাসি। ভাবুন তো, বিয়ের পর আমার ভালোবাসার পারদ কতটা উচ্চ হবে। দেখতে দেখতে কেটে গেল আরো 15 দিন। সামনের মাসে ছোট্ট করে বিভোর আর গোহরে বিয়ের অনুষ্ঠান করা হবে। বিকালে হাঁটতে বেরিয়েছে গোহর আর বিভোর। সময়টা নভেম্বর মাস। চারিদিকে কেমন ধুলো ওড়ানো রুক্ষতা, বিকেলের দিকে কেমন একটা শীতল পরিবেশ থাকে। ঢাকা শহরে বলতে গেলে শীতকাল তেমন ভাবে অনুভব করা হয় না, মাঝে মাঝে কিছুটা শিশিরানির অনুভব থাকলেও অধিকাংশ সময় তা গায়ে লাগার মতো তীব্র না। তোমার হাত পা এত সহজে ঠান্ডা হয়ে যায় কেন? মনে হয় শহরের সব শীতলতার সমাহার তোমার হাত। পুষ্টির অভাব তোমার। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার বরটা ভীষণ কিপটা প্রকৃতির মানুষ। দেখলে না, চা কিনলো তাও আবার 1 কাপ। ভালোবাসার নাম করে যত সব ভণ্ডামি। কি আমি ভণ্ড? আমি তো শুধু তোমার ঠোঁট চোহানো কাপে চা খাবো বলে নিয়েছিলাম। আমি কি তোমার কোনো কিছুতে কিপটামি করেছি? তুমি যখন আমায় এমন অসহায় চেহারা বানিয়ে এক্সপ্লেনেশন দাও, এটা দেখতে আমার কি যে আনন্দ লাগে। আর আমার তোমার আনন্দে ভরা চেহারা দেখতে। আমি চাই প্রতি মুহূর্তে তোমার হাসি আমার চোখের সামনে থাকুক। প্রথম যেদিন সূর্যাস্ত দেখেছিলাম, লাল আলো এলোকেশের চুল যেভাবে ঝলমলে করছিল, সেটা সারা জীবন দেখতে চাই। তোমায় কোলে করে নিয়ে বছরের পর বছর সূর্যতা দেখতে চাই। তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই। আমিও চাই বছরের পর বছর ঘুমের ভান করে বিভোরে উষ্ণ চুমন গুনতে গুনতে বুড়ি হতে। চাই প্রতিটা ভোরে, প্রতিটা শীতে, প্রতিটা বৃষ্টিতে তোমার বাহুডোরে হারিয়ে যেতে, কুয়াশার মাঝে ভোরে তোমার হাত ধরে রাস্তা পাড়ি দিতে। দুজন মানুষ মন ভরে তাদের আশা আকাঙ্ক্ষা বিনিময় করতে ব্যস্ত। এ শহরের ধুলোময় গলিতে ঘুরে বেড়ায় এমন হাজার কাহিনী। তার মধ্যে বিচ্ছেদ আছে, আছে পূর্ণতা, আছে সমঝোতার সুতো। একদিকে না পাওয়ার কষ্ট ভরা দীর্ঘশ্বাস যেমন হাওয়ায় মিলিয়ে যায়, তেমনি পূর্ণতার আনন্দ ভরা অশ্রু মাটি শুষে নেয়। কিছু ভালো লাগা প্রকাশ্যে পূর্ণতা পায়, কিছু ভালো লাগা বিরহ নামক চাদরে গোপনে রয়ে যায়। সকাল থেকে বিহান এটা ওটা করতে মহাব্যস্ত। কথাও এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে। তারা দুজনে মিলে বেশ দক্ষতার সাথে ডেকোরেশনের কাজ সামাল দিচ্ছে। ছোট্ট করে আয়োজন করা হলো বাড়ি মেহমানপূর্ণ। বিহান তার ভাইকে সাফ মানা করেছে কোনো কাজ না করতে। আজ সবাই কাজ করলো, গোহর আর বিভোর শুধু দেখবে আর মেহমানদের সাথে কুশল বিনিময় করবে, যেটা রুমা বেগমের কড়া নির্দেশ।
আম্মা এত মেহমান এসেছে, তাদের এক হাতে সামলাচ্ছেন, আবার আমার জন্য খাবার নিয়ে এসেছেন, আর আমি বাড়ির বউ হয়ে হাতে পায়ে উপটান দিয়ে বাবু সেজে বসে আছি। বিয়েটা কাদের? আমার ছেলে আর ছেলের বউয়ের। দুই অনুষ্ঠানের মূল আকর্ষণ তোমরা, বলতে গেলে এই অনুষ্ঠানের সেলিব্রিটি। তাহলে তোমাদের দুজনের অবশ্যই বাবু সেজে বসে থাকতেই হবে। এবার হা করো, আমি মুখে তুলে দিচ্ছি। আম্মা, আমি শুধু আপনার ভালোবাসার লোভে এই সংসার করি, না হলে কবেই চলে যেতাম। আপনি ছাড়া আর কেউ ভালোবাসে না আমায়। রুমা বেগম মুখ চেপে হাসছেন। কথাগুলো যে দরজায় দাঁড়ানো বিভোরকে উদ্দেশ্য করে বলা তা তিনি ভালোই বুঝেছেন। বিভোর বোকা বনে গেল, গোল গোল চোখ করে চেয়ে আছে গহরের পানে। আমি যাচ্ছি, একটু পরে কথার অর্থই আসবে। বিভোর মুহূর্তেই উড়ে এলো যেন। চেয়ারে বসা গহরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। তার পাঞ্জাবিতে ফিকে হলদেটে উপটান লেগে গেল। তরল স্বরে বলল, তোমার দিকে আরো ঝগড়া করার মুড আছে। ঠিক আছে বাবু, করতে পারো, আমি শুনবো। মহারানী, আপনি সবসময় সঠিক, আমি ভুল। তুমি হার মানছো তাহলে? আপনার কাছে হারলেও আমারই লাভ। সকালে ঘুম থেকে উঠে গহর আর বিভোর এক তুচ্ছ বিষয়ে ঝগড়া করেছে। সেটা হলো কার জীবন সহজ, নারী নাকি পুরুষের। বিভোরের যুক্তি ছিল পুরুষরা অনেক পরিশ্রম করে, সারা জীবন কষ্ট করে, চাইলে অনেক কিছু করতে পারে না, অনেক বেশি দায়িত্ব। গহরের যুক্তি ছিল আরো শক্তপোক্ত। নারীদের সন্তান জন্মদান থেকে শুরু করে ঘরে বাইরে সমান্তরালভাবে কাজ করতে হয়, অনেক প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে হয়। নারী চাইলেই একই সাথে বাবা মা উভয়ের ভূমিকায় আবর্তিত হতে পারে, তবে পুরুষ পারে না, ইত্যাদি। বিভূত তখন চোটপাট দেখালো, বর্তমানে তার অর্ধাঙ্গিনীর কাছে হার মেনে নিয়েছে। সন্ধ্যার পর সব মেহমান ছাদে জড়ো হয়েছে। পুরো ছাদ জুড়ে লাইট লাগানো হয়েছে, আর পশ্চিম পাশে বরকনে বসার জন্য বিশাল আয়োজন। বিভোর বেশ কিছুক্ষণ হলো উপরে এসেছে, কিন্তু গহরকে আনা হয়নি। তার মন আনচান করছে প্রিয়তমাকে দেখার জন্য, তৃষ্ণার্ত আখি তার খোঁজে। অবশেষে বিহান আর কথা মিলে গহরকে নিয়ে এলো। বিভোর বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা তার একান্ত ব্যক্তিগত নারীর দিকে। গহরকে বেগুনি পাড়ের কাঠালি হলুদ শাড়ি পরানো হয়েছে, সাথে বেগুনি রঙের কৃত্রিম ফুলের গহনা। শ্যামলা গায়ের রঙের জন্য যেন একটু বেশি সুন্দর লাগছে যেন। তখনই পাশ থেকে বিভোরের এক বোন তার পিঠে চাপড় দিয়ে বলল, হলুদের সাজে দেখেই তুমি কাহিল ভাই, কালকে বিয়ের সাজে দেখলে তো জ্ঞান হারাবে বোধহয়। বিভোর মাথা চুলকে বোকার মতো হেসে বলল, আমি তো সেই কবে জ্ঞান হারিয়েছি আপা, আবার জ্ঞান হারালেও সমস্যা নেই। সবাই সমস্বরে বলে উঠল, ও ও ভাই আমাদের অজ্ঞান। সবাই পালাক্রমে হলুদ লাগালো। রুমা বেগম কেঁদে দিলেন তার ছেলের এত খুশিতে। শওকত সাহেব আড়ালে চোখের পানি ফেলেন। হলুদের অনুষ্ঠান শেষে বিভোর গহর আগে যে রুমে থাকতো সেই রুমে যায়। আপাতত বিয়ের কয়েকদিন এখানেই থাকবে বলা হয়েছে। রুমে গিয়ে দেখে সারা রুম ভর্তি মেয়ে, আর তাদের মাঝখানে বিহান গহরকে টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছে। গহর দুহাত ভরে মেহেদি লাগাচ্ছে। বিভোর এগিয়ে আসতে চাইলে তাদেরই এক খালাতো বোন কোমরে হাত দিয়ে দরজা আটকে দাঁড়ায়। এই যে বিবর ভাই, আপনার এখানে কি? বিয়ের আগে বউ দেখা নিষেধ। এটা কনে পক্ষের মেয়েদের রুম, বরপক্ষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তোর এই মেয়াদের তৃণ ছাগলটাকে দেখে কোন দিক দিয়ে কনপক্ষে আর মেয়ে মনে হচ্ছে? বিহান এবার সামনে টেবিল থেকে একটা ওনা নিয়ে গায়ে জড়ালো, কানে পেছনে গুজে নিয়ে মেয়েদের মতো করে হেলে দুলে হেঁটে এলো। গৌরের কোনো বড় বোন না থাকায় 2 দিনের জন্য আমি ওর বড় বোন বিহান, তাই আমি কনে পক্ষের দুলাভাই। এই সুযোগে কালকে তোর থেকে টাকা উসুল করব। সম্পূর্ণ রুমে উচ্চ হাসির রোল পড়ে গেল। বিভোর ভুরু কুচকে বলল, বিয়ের অনুষ্ঠান শেষ হোক, তোকে দেখে নেব। রাতে সবাই ঘুমিয়ে গেলে গহর চুপি চুপি বের হয়ে ছাদে চলে যায়। বিভোরকে পিছন থেকে জড়িয়ে ধরে গহর খিলখিল করে হেসে বলল, এইভাবে লুকিয়ে আসতে একটা অ্যাডভেঞ্চার ফিল হয় না? এই জন্যই তো আমি আসতে বলেছি, তোমায় মিস করছিলাম ভীষণ। এত লোকের জ্বালায় তোমার ঠিকঠাক দুটো চুমুও খেতে পারিনি। দেখি শান্তিতে চুমু খেতে দাও তো দেখি। সারাদিন এই কাজেই তোমার লজ্জাহীন পুরুষ মানুষ। তুমি অনুমতি দিলে ঝিনুককে চুমু খেয়ে লজ্জা পাবার নাটকটা করতে পারি। ওরে অশুভ বুইরা হনুমান, ঝাঁটার বাড়ি দিতে হবে দেখছি। হ্যাঁ,
বিয়ের দিন বিহান আর অন্য কয়েকজন কাজিন মিলে জোরপূর্বক বিভোরের থেকে জামের হাত ধোয়া বাবদ টাকা নিল। বিহান এত কিছুর মাঝেও বিভোরকে বিরক্ত করতে ভুলল না। গহরকে আনার সময় বিভোর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়েছিল। এবার উভয়ের মুখে হাসির রেখা, একজন আরেকজনকে আগাগোড়া পরখ করতে ব্যস্ত। এবারও আগের মতোই দুজনে সবুজ রঙের কাপড় পরিহিত, শুধু অনুভূতির পরিবর্তন ঘটেছে। বিভোরের জন্য গহর হয়ে উঠেছে অচেনা তুমি আপন। আগেরবার গহর বিভোরকে আড়াল থেকে দেখলো, বিভোরের কোনো খেয়াল ছিল না সেদিকে। এখন পরিস্থিতি ভিন্ন, এখন তারা একে অপরের সবচেয়ে কাছের। গহরকে ফুলে সুসজ্জিত বিছানার মাঝে বসানো হয়েছে। আশেপাশে সবাই হাসাহাসি করছে, নানা কথা বলে গহরের সাথে দুষ্টামি করছে। বিহান কথা অথই সবুজ সবাই দরজায় দাঁড়ানো। বিভোর আসলে আরেক দফা টাকা নেওয়া ধান্দা করছে। বিভোর তার বন্ধু সমাজ হতে এক দফা জ্বালাতন সহ্য করে তারপর রুমের দিকে আসছে। বিভোরের কান গরম হয়ে গিয়েছে এমন কথাই। গহর বসে থাকতে থাকতে পা অবশ হয়ে যাচ্ছে। রিনরিনের স্বরে বলল, এই বিহান আমাকেও টাকার একটা ছোট অংশ দিস প্লিজ। ইস, আসছে ভাবি তেরেসা রূপী হিটলার। তোর টাকার দরকার হলে তোর ভাই, উফ মানে জামের থেকে নে। এই টাকার আর এক ভাগও বেশি হবে না। এই আমার টাকা কামানোর উত্তম সুযোগ। ক্লান্ত পায়ে বিভোর এসে দাঁড়াতে সবুজ বাদ সাধলো। বিহান পেছনে দাঁড়ালো, সাদা চকচকে 32টা দাঁত বের করে বলল, দুলা ভাই, দুলা ভাই, ও আমার দুলা ভাই, টাকা ছাড়া আজকে আর বউয়ের যে দেখা নাই। টাকা দিলে আজ বউয়ের দেখা পাবে ও দুলা ভাই। কিসের টাকা? ফাজলামি বাদ দিয়ে ভেতরে যেতে দে। আগে 25,000 দে। কিসের 25,000? হাত ধোয়ার নাম করে 30,000 টাকা মেরেছিস, আর 1 টাকাও না। না না, তা হবে না, তা হবে না। আগে টাকা দে, তারপর বউ। বিহান দরজা আটকে দিল। বিভোর আরো আধা ঘন্টা দাঁড়িয়ে রইল। শকত সাহেব হাসতে হাসতে এলেন, হাস্যোজ্জ্বল স্বরে বলেন, আজকে আমি বাচ্চাদের পক্ষে, টাকা দিয়ে দাও। আব্বা আপনিও? অবশেষে জোরপূর্বক 10,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে পেরেছে বিভোর। ফুলের ঘ্রাণে চারিদিকটা মোমো করছে, কেমন একটা মাতাল মাতাল করা অনুভূতি। সবুজ শাড়ি গায়ে, গহর ফুল সজ্জিত বিছানার মাঝে লাজুক ভঙ্গিতে বসে আছে। বিভোর সপ্তপনে তার নিকটে বসল, গহরের ঘোমটা ওঠালো, লঘুস্বরে বলল, মাশাআল্লাহ, আল্লাহ আমার বাগানে দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুলের বৃক্ষ দিয়েছেন। আমি পেরেছি এই তরুলতাকে ভালোবাসার বৃক্ষে রূপান্তরিত করতে। এই তরুলতা যে এই বাগানের মাটির অপেক্ষায় ছিল বৃক্ষে রূপান্তরিত হওয়ার জন্য। তুমি আমার পবিত্র সাধনার ফল বিভোর। আর তুমি আমার প্রসন্ন ভাগ্য। বারান্দা চলো, ফ্রেশ হয়ে চাঁদ দেখবো। বিভোরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে গহর। আকাশে আজ ফালি চাঁদ উঠেছে, বেশ স্নিগ্ধ লাগছে। ঠান্ডা জেঁকে ধরেছে চারিদিকে। একটা নিস্তব্ধ আকাশে এক ফালি চাঁদকে অনুভব করতে ব্যস্ত দুজন মানব মানবী। এবার রুমে চলো। রাত বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেল দুটি হৃদয়ের ব্যাকুলতা। আবেগ পারদসীমা অতিক্রম করলো। বিহানার কথা ছাদে দাঁড়িয়ে বিহান তাকে কাছে টেনে নিল, কথা ভুরু কুচকে তাকালো। বিহান কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলল, কথা, এরপর কিন্তু আমাদের পালা। আমি তোমায় যত দ্রুত সম্ভব ফুল টাইম বউ বানাতে চাই, এভাবে পার্ট টাইম আর নয়। কোলবালিশ বলছে বিয়ে করতে। লজ্জায় লাল হয়ে গেল কথার সাদা ফর্সা কপল। বিহান যেন শান্তি খুঁজে পেল বক্ষ মাঝে। তার প্রিয়তমা লজ্জার কারণ হতে পেরে নিজেকে সত্যিকারের প্রেমিক পুরুষ লাগছে। আজ রাতটা যেন একটু বেশি স্নিগ্ধ। 3 বছর পর বিভোর একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে গহর্তের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। ঘামে জবজবে অবস্থা, কপাল লাল হয়ে আছে উষ্ণতার জন্য। এসছে অবশেষে। ওর হতে গরম লাগছে, মামা বলে কাছে শুধু। ওরে আমার কলিজার টুকরো, বিদিতা তাকাও, আম্মু এসে গিয়েছি। মেয়ে আমার মা বলতে অজ্ঞান, এখন আর বাবাকে চেনে না। আজকে গহর আর বিহানের কনভেনশন অনুষ্ঠানে সবাই এসেছে। মায়েরা তো খুশি দিনে বাবার সাথে 1.5 বছরের বিনীতাও উপস্থিত। বিহান দৌড়ে এলো, দাঁত বের করে হাসতে হাসতে। চাচু এসো, মা আমার, দেখো আমি এসে গিয়েছি। বিনীতা এতক্ষণ কেঁদে কেটে লাল হয়ে গিয়েছিল। তর্জনী মুখে পুড়ে মাকে অভিযোগ করছিল। তবে বর্তমানে তার সব অভিযোগ উবে গেল। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিনীতা ঝাঁপ দিয়ে
বিহানের কোলে চলে গেল। বিহানের উদ্ভট সব অঙ্গভঙ্গির জন্য বিনিতার ভীষণ প্রিয় সে। কিছুদিনের মধ্যে বিহানার কথার বিয়ের তারিখ ঠিক করা হবে, এ নিয়ে সারা বাড়ি ভর্তি আলোচনা চলছে। বিনিতা দাদার কোলে খেলছিল। ক্লান্ত হয়ে গেলে বিভর তাকে নিয়ে আসে ঘুম পাড়াতে। কাজ শেষে গহর রুমে এসে ক্লান্ত হয়ে এখন সংসারের গুরু দায়িত্ব তার কাঁধে। বিভোর বহু কষ্টে বিনিতাকে ঘুম পাড়িয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। সামনে টেবিলটাতে এখন বিভোর গহরের বিয়ের ছবি ছাড়াও তারা বিনিতাকে কোলে করে দাঁড়িয়ে আছে এমন একটা ছবিও যোগ হয়েছে। গহর বারান্দায় গেলে বিভোর বিড়াল পায়ে তার পিছু পিছু গেল। গহরের হাত দুটো নিজের হাতের সাথে মুঠো করে নিয়ে কোমর জড়িয়ে আছে। গহরের কাঁধে ঠোঁটের ছোঁয়া দিচ্ছে থেকে থেকে। দেখো দেখো কে যাচ্ছে রাস্তা দিয়ে। ইলা আপু, তুমি মিস করছিলে বুঝি, তাই এসে দাঁড়িয়েছো? প্রেমানুভূতি মাথা চাড়া দিয়ে উঠেছে নাকি? আপাতত তোমার থেকে প্রেমানুভূতি মাথা পা সব জায়গায় শুট করে দিচ্ছে। এই মেয়ের সামনে এলাকায় বাসানোর পর থেকে রোজ রোজ তোমার খোঁচা শুনতে শুনতে কান পচে যাচ্ছে। আমি তোমাকে এভাবেই জ্বালাতন করব, আর তোমার সারা জীবন সহ্য করতে হবে? এই জ্বালা তুমি নিজ উদ্যোগে কাঁধে নিয়েছো? হ্যাঁ, আহ, এই জালে অন্যরকম একটা আনন্দ আছে, তুমি বুঝবে না। তুমি ময় আনন্দ এটা। রুমের ভিতর থেকে বিনিতার কান্নার আওয়াজ পাওয়া গেল। গহর দৌড়ে রুমে গিয়ে মেয়েকে শান্ত করলো। হয়তো দুঃস্বপ্ন দেখেছে। আরে মেয়েটার বাপের কপালে সুখ সয় না। তুমি এক্ষুনি কেন কান্না করলে মা? তুমি কি আর ভাই বোন চাও না? বিপর ভেতরে এলো, বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। বুঝলে, মেয়েকে আমি সবসময় গার্ড দিয়ে রাখবো, যেন কারো নজরে না পড়ে, বিশেষ করে ছেলেদের থেকে শত হাত দূরে। ইস, নিজের মেয়ের বেলায় যত গার্ডের কথা মনে আসে গার্ডিয়ান সাহেবের। আজকে বিহানের ইচ্ছে খুব সাদামাটা ভাবে বিয়ে হয়েছে। কথা বাসর ঘরে বসে আছে। গহর দরজায় কড়া পাহারা দিয়ে যাচ্ছে। আজ টাকা নিয়ে ছাড়বে বিহানের থেকে। গতবার টাকার ভাগ দেওয়া হয়নি, এবার কোনো ছাড়াছাড়ি না। বিহান চোরের মতো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে গহর তার কান টেনে ধরে। এই দৃশ্য দেখে ঘোমটার আড়ালে থাকা কথা ঠিক করে হেসে ফেলে। টাকা দেওয়া লাগবেই, বেশি না 30,000। বন্ধু হিসেবে 20,000 ছাড় দিলাম তোকে, যা। মগের মূল্য পাইছো নাকি? আমারও তো টাকা নাই। আর তো লজ্জা লাগে না বড় ভাইয়ের বউ হয়ে টাকা নিতে? এখন আমি কারো ভাবি না। বিরাট এক ঝামেলা করে অবশেষে বিপদ থেকে ধার দেনা করে 30,000 টাকা দিয়ে ভিতরে এসেছে বিহান। দরজা বন্ধ করতে বিহান একলাপে বিছানায় এসে বসলো। ফুলের পাপড়ি হাতে মুঠোয় নিয়ে কথার দিকে চড়ে দিল। কথা লজ্জায় মুখ ফিরিয়ে নিল। আজকে অনেক অপেক্ষার পর তোমায় নিজের নারী বানাতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তোমাকে অনেক ভালোবাসি কথা। আমি ওই ধলা বিড়ালটাকে ভীষণ ভালোবাসি। গহর দরজায় আড়ি পাতলে বিপদটাকে টেনে নিয়ে আসে। লজ্জা করো না অন্য রুমে কান দিতে? ও তো তাই করেছিল। তখন ওর বউ ছিল না, কিন্তু তোমার স্বামী আছে, আর তুমি সম্পর্কে বড় না। বয়স হইতে আপনি বুড়ো, শক্তি নাই রে, হাতে পায়ে তেল মাখতে হবে বুড়ার গায়ে। হোয়াট? এটা বলতে পারলে? তো কি বলবো আমি? রুমে চলো তুমি। রুমে গিয়ে কি হবে? ওরা যা করছে তাই হবে। আরেকজন বিনীত অথবা গৌরব চাই আমি। না, নির্লজ্জ লোক, ছাড়ো বলছি। নিহিতা আজকেও ছবি তুলেছে। ছবিতে ফুটে উঠেছে 7টি হাস্যোজ্জ্বল মুখ। রুমা বেগম আর শওকত সাহেব চেয়ারে বসা, আর তাদের কোলে ছোট্ট বিনিতা। তাদের দুধার ঘেঁষে দাঁড়ানো বিভোর গহর আর বিহান কথা দম্পতি। এবার টেবিলের ওপর একটি নতুন ছবি যোগ হবার পালা, একটি সুখী পরিবারের ছবি।